আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, আমাদের কিন্তু বায়ো এক্সট্রা সিরিজের আজকে কিন্তু 7th ক্লাস। আমরা কিন্তু লাস্ট 6টা ক্লাসে আমরা কিন্তু জুলজির 5টা চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি, তাই না? আজকে কিন্তু আমাদের মেইনলি বোটানি শুরু হওয়ার কথা। তাহলে এটা একটু খেয়াল রাখো যে আমাদের কিন্তু জুলজি যেখানে শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু আজকে থেকে বোটানি শুরু হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপার। অলরেডি কিন্তু আমরা 5টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারছি। যারা অলরেডি ক্লাসগুলো কন্টিনিউ করছো আমাদের সাথে, তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি অন্যদের থেকে কিছুটা হইলেও অন্তত আগায় আছো, তাই না? সো তোমার আজকে থেকে যে বোটানি যে ক্লাসগুলো শুরু হচ্ছে সেগুলো অন্তত রেগুলার করার চেষ্টা করো। তাহলে দেখবে যে তোমরা জুলজির চ্যাপ্টারগুলো যদি কেউ নাও করে থাকো, যারা কেবল নতুন যুক্ত হয়েছে, তারা যদি অন্তত বোটানি ক্লাসগুলো আগে রাখতে পারো, তাহলেও কিন্তু তোমরা অন্তত অধিকাংশ একাডেমিক সরি অধিকাংশ অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি আগে থাকবে। ওকে, আমরা আসলে খুব বেশি আর সময় নষ্ট না করি, চলো আমরা ক্লাস শুরু করে দেই। দেখো, আমাদের আজকে মেইন মানে আলোচনার বিষয় হলো কোষ রসায়ন। দেখবো কি এই চ্যাপ্টারটা আমাদের জন্য এত এত ইম্পর্ট্যান্ট, এবং মানে বলতে গেলে এত এত কোশ্চিন হয়, তুমি দেখবা যে অ্যান্সার করে কুল পাচ্ছ না, এবং এত বড় একটা চ্যাপ্টার তুমি পড়েই কুল পাচ্ছ না। ওকে, সো তোমাকে ইনশিওর করতে হবে এই চ্যাপ্টারটা তুমি সুন্দরভাবে গুছায় নিয়ে আসতেছো, এবং ইনশিওর করতেছো এই চ্যাপ্টারে যা দরকার সেগুলো তুমি রেগুলার পড়ে সেই ব্যাপারগুলো তুমি নিজের ভিতরে আত্মস্থ করতে পারতেছো, এবং ইনশিওর করতে হবে সেখান থেকে তুমি যেন অন্তত বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে পারো, এবং চ্যাপ্টারটা যেন তোমার নখের দর্পণে, বলতে গেলে একবারে যেন মুখে ঠোঁটের আগায় যেন থাকে, অন্তত যেন তুমি একবারে জিজ্ঞাসা করলে যেন অ্যান্সার বলতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আসো আমরা খুব একটা টাইম নষ্ট না করি, আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমাদের কিন্তু কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটাকে না আমরা মোটা থেকে অলমোস্ট 4টা বা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা ভাগে কী কী? দেখো, তুমি একবার শুরুতে যদি ভাগ করতে চাও, তুমি কিন্তু সেল কেমিস্ট্রির ইন্ট্রোডাকশনের সাথে সাথে তুমি কার্বোহাইড্রেট একটা পার্ট পাবা, তারপরে গিয়ে কিন্তু অ্যামিনো অ্যাসিড পাবা, অ্যামিনো অ্যাসিডের পরে প্রোটিন, তারপরে লিপিড, তারপরে কিন্তু এনজাইমের একটা পার্ট, তাই না? অলমোস্ট 5টা পার্টকে এক চ্যাপ্টারে এখানে ঢুকাই দেওয়া হয়েছে এই আমাদের সেল কেমিস্ট্রিতে। সেই জন্য আমরা আজকে এত বেশি আলোচনা করবো ব্যাপারটা এরকমও না। আমরা এই চ্যাপ্টারটাকে আমরা চেষ্টা করব 2টা ভাগে ভাগ করে ক্লাসটা নেওয়ার। আমরা প্রথম ক্লাসে আমাদের অ্যামিনো অ্যাসিড পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব, তারপরের ক্লাসে আমরা প্রোটিন, লিপিড আর এনজাইমের যে পার্ট যেটা, সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, আজকের যে ক্লাস যেটা, সেটাতে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পার্ট হবে কার্বোহাইড্রেটের যে পার্ট যেটা, সেটা। কারণ কার্বোহাইড্রেটের পার্টটা তোমরা যদি একটু খেয়াল করে থাকো, আমাদের জন্য এত ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনগুলো হয়ে থাকে। এবং তুমি যদি খেয়াল করো, তুমি যদি একটু কোশ্চেন আসার রেশিওটা একটু যদি দেখো, তাহলে দেখবা কি যে নর্মালি যে কোশ্চেনগুলো আসে, এর বেশিরভাগ কিন্তু কোশ্চেনগুলো আসে তোমার হলো কার্বোহাইড্রেট পার্টটা থেকে। সো এটুকু তোমাকে অন্তত ইনশিওর করতে হবে যে তুমি কার্বোহাইড্রেট পার্টটাতে তুমি কোনো গ্যাপ রাখো নাই, এবং খুব ভালোভাবে পড়ছো। ওকে, আমরা ক্লাসে চলে যাই। দেখো, কোষ রসায়নের মধ্যে আমি যদি বলি যে ভাই সেল কেমিস্ট্রিতে অনেক অনেক কথাবার্তা বলা, এই পার্টগুলো আসলে তোমরা চাইলে একটু রিডিং দিতে পারো। হ্যাঁ, তোমার যে ভূমিকা টাইপের যে পার্টগুলো থাকে, সেগুলো আসলে তোমাদের জন্য একটু রিডিং দেওয়াটা বেটার অপশন। যদি মনে করে একান্ত সময় পাচ্ছি না ভাইয়া, আমি যতটুকু আপনি পড়াইতে চাচ্ছেন আমি ততটুকুই পড়বো, এর বাইরে আসলে একটু পড়তে চাচ্ছি না, তাহলে আর উপায় নাই, তোমাদের যতটুকু পড়াচ্ছি ওইটুকু পড়েই তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। তবে বেটার অপশন যে যখন তুমি প্রথমবার পড়তেছো, তখন আমি যতটুকু পড়াচ্ছি সেটার পাশাপাশি তোমাকে প্রত্যেকটা লাইন একবার অন্তত রিডিং দেওয়া। তাহলে কী হবে জানো, তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে যে আমি এই চ্যাপ্টারে মোটামুটি পুরাটাই রিডিং দিছি, পুরাটাই জানি কোথায় কী খুঁটিনাটি আছে। তার মানে এটা তোমাকে একটা এক্সট্রা তোমাকে মোটিভেশন দিবে, এক্সট্রা একটা কনফিডেন্স দিবে যে আমার এই চ্যাপ্টারে কোনো জিনিস বাদ দেয় নাই, যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আমি এখান থেকে কোশ্চেন আসলে আমি অ্যান্সার করতে পারবো। ওকে, সেই জন্য তোমরা এই পার্টটা একটু রিডিং দিতে পারো। তবে একটা জিনিস বলি যে দেখো, আমাদের কিন্তু এখানে অনেক অনেক কথাবার্তা বলছো, দেখছো এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে একটা জিনিস আমাদের যেটা দরকার, যে প্রোটোপ্লাজমের 60 থেকে 90% কি পানি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া প্রোটোপ্লাজমটা কি, প্রোটোপ্লাজমটা হইল কোষ ঝিল্লির ভিতরে যা যা আছে, কোষঝিল্লির ভিতরে যা যা আছে পুরোটাই হলো প্রোটোপ্লাজম। কি, কোষঝিল্লির ভিতরে যা যা আছে সেটা হলো পুরোটাই প্রোটোপ্লাজম। তারপরও আমরা মানে চ্যাপ্টার 1-এ যখন পড়বো, তখন আমরা এই ব্যাপারটাকে আসলে আর একটু ভেঙে বলার চেষ্টা করব যে প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে, বা প্রোটোপ্লাজমিক অঙ্গাণু বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে। তবে আপাত দৃষ্টিতে খুব বেশি যদি তুমি একবার বায়োলজিস্ট হইতে না চাও, বা খুব যদি একবার পারফেকশনিস্ট না হও যে ভাই আমি উনার ভুল ধরবই, এরকম টেন্ডেন্সি যদি না থাকে, তাহলে আপাতত তোমাকে একটা কথা বলি, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমটা অনেকটা কাছাকাছি। বুঝতে পারছো? মানে এখানে জাস্ট অল্প কিছু ব্যাপার আছে, কোনটাতে মেমব্রেন নেওয়া হয়েছে, কোনটাতে মেমব্রেন নেওয়া হয় নাই, আনুষঙ্গিক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো এগুলো তোমার মাথায় আপাতত আনার দরকার নাই। জাস্ট একটা কথা মনে রাখো, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম অলমোস্ট কাছাকাছি, শেষ। এখন যদি
তোমাকে জিজ্ঞাসা করি প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি বলো তো? 60 থেকে 90% পানি। কত পার্সেন্ট পানি? 60 থেকে 90% পানি। তারপর দেখো এখানে অনেকগুলো কথাবার্তা বলছে, আমাদের কিন্তু 17টা মৌল, মানে দেখো বাকি যে অংশ অবশিষ্ট থাকে সেখানে সাধারণত কঠিন মৌল থাকে, তবে এই যে 17টি মৌল যেমন দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, ক্লোরাইড, ম্যাঙ্গানিজ, বোরন, সালফার, মোলিবডেনাম, কপার, আর এটা কি লাস্টেরটা হলো জিঙ্ক। এইগুলো হলো তোমার অসংখ্য জৈব উপাদান। তার মানে এই যে তোমার এই যেখানে অনেকগুলো তোমার মৌল দেখতেছো, এই মৌলগুলো রিলেটেড বেশ কিছু আলাপ আলোচনা আছে, সেগুলো আমরা একটু সামনে গিয়ে পড়বো। তবে একটু আসো আমরা একটু সামনের দিকে আগায় যাই। দেখো জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা বলো তো? জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো 92টা। কয়টা এলিমেন্ট হলো মানে অত্যাবশ্যকীয় এলিমেন্ট? তাহলে বলো 92টা এলিমেন্ট আছে যেগুলো জীবের জন্য একবারে লাগবেই। মানে এরকম কয়টা কতগুলো আছে মনে রাখবো তোমার? 92টা। 92টা এলিমেন্টের মধ্যে 96%ই হলো তোমার অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের মানে সাধারণত 92টা এলিমেন্টের মধ্যে জীবের 96% বস্তুই, মানে এতগুলো যে এলিমেন্ট, এতগুলো এলিমেন্টের মধ্যে তোমার বডিতে যা যা আছে বেশিরভাগই মানে অলমোস্ট 96%ই কী কী দিয়ে তৈরি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তোমার বডিতে কী আছে বলো তো? কোষ আছে, কোষের ভিতরে পানি আছে, তার মানে কি? হাইড্রোজেন আর অক্সিজেন। তোমার ভিতরে প্রোটিন আছে, তার মানে কি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তাই তো? তার মানে বেশিরভাগই কিন্তু তোমার কী কী দিয়ে তৈরি বলো তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যে তোমার উপাদানগুলোর কথা বলছে, তাহলে এই 4টা উপাদান দিয়েই তৈরি। হ্যাঁ, আর বাকিগুলো তোমার অল্প পরিমাণে থাকে, সেটা মনে রাখবা। এখান থেকে আমাদের জন্য খুব একটা বেশি কিছু আর পড়া লাগে না। সামনে চলে আসো, দেখো কম্পাউন্ড বলে একটা ব্যাপার আছে। কম্পাউন্ড তো জানো, কম্পাউন্ড বলতে অ্যাকচুয়ালি মিন করে যৌগ। তার মানে একাধিক মৌল একসাথে যুক্ত হয়ে, সেটা হতে পারে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে অথবা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। তারা যে একটা স্ট্রাকচার তৈরি করলো সেটাকে আমরা বলতেছি যৌগ। এখন এই যৌগটা তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে অথবা আয়নিক যৌগের মানে আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। তোমার ডিপেন্ড করতেছে আসলে সেটা কোন কোন মৌল দিয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে দেখো এখানে কিন্তু আমাদের রাসায়নিক বন্ডের কথা বলছে। রাসায়নিক বন্ড আমাদের কয় টাইপের হতে পারে বলো তো? রাসায়নিক বন্ড কিন্তু আমাদের মোটামুটি এখানে 3 প্রকারের কথা বলছে: আয়নিক, কোভ্যালেন্ট এবং মানে তোমার হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে আমি জিজ্ঞাসা করি আয়নিক বন্ড মানে কি? আয়নিক বন্ড মানে হলো এমন এক ধরনের বন্ড যেটা হলো তোমার ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দিয়ে তৈরি। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আর যদি বলি যে ভাইয়া কোভ্যালেন্ট বন্ডটা আসলে কোথায় দেখা যায়, কোভ্যালেন্ট বন্ডটা কোথায় দেখা যায়, কীভাবে তৈরি হয়, সেটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। জাস্ট একটা জিনিসে মনে রাখো, কোভ্যালেন্ট বন্ডটা হলো আমাদের নন মেটাল যেগুলো মানে অধাতু যেগুলো, সেগুলোর মধ্যে দেখা যায়। কিসের মধ্যে দেখা যায়? অধাতুর মধ্যে দেখা যায় এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে তৈরি হবে বলবা? শেয়ারের মাধ্যমে তৈরি হবে। আরও কিন্তু আমরা কেমিস্ট্রিতে যখন পড়ি তখন কিন্তু আরও অনেক ডিটেলসে পড়ি আমরা। ধাতব বন্ধন বলে একটা ব্যাপার থাকে, তারপর তোমার বলতে গেলে আয়নিক বন্ধনের ভিতরে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। সমযোজী বন্ধনের মধ্যেও কিন্তু বেশ কিছু ব্যাপার আছে, ভ্যান ডার ওয়ালস বল আছে, যেগুলো আমরা আরও পরে ডিটেলসে কিন্তু আরও আলোচনা করব। তবে আপাতত একটা কথা মনে রাখো, আমাদের এখানে কয়টা বন্ডের কথা বলছে? 3টা বন্ডের কথা বলছে। কী কী বলবো? আয়নিক বন্ড, তারপর বললো সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড, আরেকটা হলো তোমার মেইনলি হাইড্রোজেন বন্ড। আর হাইড্রোজেন বন্ড অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা তোমরা মোটামুটি কিছুটা হলেও আইডিয়া আছে, যে এখানে তোমার অধিক তড়িৎ ঋণাত্মক যে মৌলগুলো থাকে তাদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, তাই না? আমরা কিন্তু এগুলো আরও ডিটেলসে পরে আলোচনা করবো যখন আমরা কেমিস্ট্রিতে পড়বো। সামনে চলে আসো, আয়নিক বন্ডের ক্ষেত্রে একটা ব্যাপার দেখো। আয়নিক বন্ডের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। আয়নিক বন্ড মনে রাখবা কিসের মাধ্যমে তৈরি হয় বলবা? একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে তৈরি হয়। কিসের মধ্যে তৈরি হয়? একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে তৈরি হয়। তার মানে এখানে তোমার আপাতত অনেক কথাবার্তা বলতে পারে, আপাতত কেমিস্ট্রির ভাষাটাই মনে রাখো। একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে তৈরি হয়, একজন ইলেকট্রন ছাড়বে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। এইভাবেই তোমার কিন্তু মেইনলি কীটা তৈরি হয় মনে রাখবা? আয়নিক বন্ধনটা তৈরি হয়। আর যদি বলি যে সমযোজী বন্ধনটা কীভাবে তৈরি হয়, তাহলে বলবো তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে তৈরি হয় বলবা? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। আর যদি বলি যে হাইড্রোজেন বন্ডটা কীভাবে তৈরি হয়, এটা কিন্তু তোমার বলতে গেলে অনেক টাইপের ব্যাপার আছে, বন্ডিং বল, নন বন্ডিং বল, এই ব্যাপার স্যাপারগুলোতে আপাতত আলোচনা করতে চাচ্ছি না। মনে রাখো অধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, অনেক ক্রাইটেরিয়া আছে, আপাতত আমরা সেগুলো স্কিপ করতে যাচ্ছি। সামনে চলে আসো, কোভ্যালেন্ট বন্ডটা একটু মনে রাখবা। কোভ্যালেন্ট বন্ডটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। এখন দেখো দুটো আইটেমের মধ্যে ইলেকট্রন সমানভাগে ভাগাভাগি হলে সেটা হয় নন পোলার। হ্যাঁ, আর যদি দেখো যে তোর মানে অসমভাবে যদি বিভাজিত হয় বা ভাগাভাগি হয় তাহলে সেটা হবে নন পোলার, তাই না? দেখো সাপোজ মনে করো যে এটা একটা তোমার মনে করো এটা একটা অধাতু, হ্যাঁ এটা একটা অধাতু আর এটা একটা অধাতু। ওকে, এটা একটা অধাতু। তার মানে সাপোজ মনে করো এদের মধ্যে যে আদান প্রদানটা হচ্ছে যদি সমান সমান হয় তাহলে তার কোনো পোল তৈরি হচ্ছে না। মানে পোল তো তখনই তৈরি হয়, পোল মানে আসলে অ্যাকচুয়ালি মেরু।
মানে ব্যাপারটা হলো একদিকে যদি বেশি চার্জ থাকে আরেকদিকে যদি কম চার্জ থাকে তার মানে সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোল মিন করে, তাই না? আপাতত কিন্তু যদি সমান সমান ভাগে ভাগ হয় সেক্ষেত্রে আসলে সেটা ঠিক আছে, আমি বুঝতেছি যে দুইটা আলাদা আলাদা পোল বা দুইটা আলাদা আলাদা প্রান্তে ভাগ হয়েছে, কিন্তু আসলে চার্জের কোনো কিন্তু ডিফারেন্স নাই, তাই না? সেটা আসলে কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট পোল বা আমাদের যে উদ্দেশ্য যে রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করা সেখানে কিন্তু কোনো সিগনিফিক্যান্স নাই। কিন্তু মনে করো সাপোজ যেগুলো একটু মানে অসমভাবে বিভক্ত হয়েছে, একদিকে মনে করো সাপোজ 10টা চার্জ আর একদিকে 5টা চার্জ, তার মানে ও কিন্তু একটু কম্পারেটিভলি যেহেতু ইলেকট্রন মানে চার্জ বলতে অ্যাকচুয়ালি আমি বলতেছি যে ওকে 10টা ইলেকট্রন দিলাম একে 5টা ইলেকট্রন দিলাম, তার মানে ও কিন্তু কম্পারেটিভলি বেশি নেগেটিভ হবে, এ একটু কম্পারেটিভলি পজিটিভ হবে, তাই না? তখন কিন্তু একটা তোমার হলো মানে পোলারিটির একটা বেশ ব্যাপার স্যাপার থাকবে, যেগুলো আমরা কেমিস্ট্রি যখন আলোচনা করব তখন ওই ডিটেলসগুলো আলোচনা করব, আপাতত মনে রাখার কোনো দরকার নেই। হাইড্রোজেন বন্ধনটাতেও দেখো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে অনেক কথাবার্তা বলছে, আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, তবে আমাদের জন্য বেশি দরকার যেটা হলো পেপটাইড বন্ড। হ্যাঁ, কোশ্চেনটা এভাবেই করে পেপটাইড বন্ড কীভাবে তৈরি হয়, পেপটাইড বন্ড কীভাবে তৈরি হয় মনে রাখবা, দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝে পেপটাইড বন্ড থাকে, কি থাকে? দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝে পেপটাইড বন্ড থাকে, এটা তোমাদের আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, আর যদি বলি যে ভাইয়া গ্লাইকোসাইডিক বন্ডের মধ্যে মনোসাইকেট সমূহের মধ্যকার বন্ড যেটা সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার গ্লাইকোসাইডিক বন্ডটা কি, গ্লাইকোসাইডিক বন্ডটা হইলো দুইটা কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ড সেটা হলো তোমার গ্লাইকোসাইডিক বন্ড। আর যদি বলি যে ভাইয়া দুইটা মানে অ্যামিনো অ্যাসিডের মাঝে যে বন্ড সেটাকে কী বলবো, সেটাকে বলবো মেইনলি পেপটাইড বন্ড। ওকে, তাহলে এই হিসাবে তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। আর অর্গানিক মলিকুল তোমরা এটা একটু রিডিং দিও, এখান থেকে আমাদের খুব একটা বেশি কিছু নাই। এখানে আমাদের না অনেকগুলো ফাংশনাল গ্রুপের আলাপ বলা আছে। দেখো এখান থেকে এই পার্টটা দেখো, এটা কিন্তু আমাদের হাইড্রোক্সিল গ্রুপ, তার মানে বেশিরভাগ আসলে কিন্তু কেমিস্ট্রি পড়া হয়ে যাচ্ছে, তাই না? সেল কেমিস্ট্রি বলতেই আসলে কিন্তু কোষ রিলেটেড রসায়ন যেটা সেটা আমার কিন্তু রসায়ন পড়াতে খুব ভালো লাগে, বুঝছো? তোমাদের একটা সিক্রেট বলি, আমি হয়তো খুব রিসেন্টলি তোমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো হয়তো কন্টিনিউ করব। ওকে, আপাতত সেটা সিক্রেটই থাকুক, তোমরা যে কয়জন ক্লাস করতেছো সেই কয়জনই জানো, বাকিরা আসলে জানার দরকার নেই। হ্যাঁ, আসো দেখো যেটা বলতেছিলাম যে আমাদের এখান থেকে দেখতেছো যে এটা কিন্তু আমাদের কার্বনিল মূলক। হ্যাঁ, আর এই যেটা দেখতেছো না এটা কিন্তু আমাদের কার্বক্সিল গ্রুপ, আর এই যে NH2 যেটা, হ্যাঁ NH2 নাইট্রোজেন মানে তোমার সাথে দুইটা হাইড্রোজেন, এটা হলো অ্যামিনো গ্রুপ। এটা কি গ্রুপ? অ্যামিনো গ্রুপ। তারপরে দেখো এই যে তোমার এখানে ফসফেট গ্রুপ আরও অনেক মানে অনেকগুলো তোমার হলো গ্রুপের কথা বলা আছে, সেগুলো আমাদের জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, আমরা চাইলে আপাতত স্কিপ করে কার্বোহাইড্রেটে চলে আসতে পারি। তাহলে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম শুরুর পার্টে ইন্ট্রোডাকশন পার্টটাতে আমাদের কিন্তু আসলে বন্ধন রিলেটেড যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। জাস্ট আপাতত একটা কথাই মনে রাখো, আমাদের অনেকগুলা 92টা টাইপের অত্যাবশ্যকীয় এলিমেন্ট আছে, এদের মধ্যে বেশিরভাগ মানে বেশি আমাদের বডিতে যেই সব উপাদান আছে বা অঙ্গ প্রত্যঙ্গ যা যা তৈরি হয়েছে সেসব অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা যা থাকে সেগুলোর বেশিরভাগই মানে অলমোস্ট 96%ই তৈরি হয় কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে। আর যদি বলি যে ভাই আমাদের এখানে কী কী বন্ধন দেখা যায়, আপাতত এখানে 3টা বন্ড কী কী, তাহলে বলবা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর এটা কি হাইড্রোজেন বন্ধন। তার মানে 3টা বন্ধন দেখা যায়। কয়টা বন্ধন দেখা যায়? 3টা বন্ধন দেখা যায়। তাহলে এই হিসাবে তোমাদের আইডিয়া রাখতে হবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি কোন এই যে এই 3টা বন্ধনের কথা আপাতত বলতেছি, কেমিস্ট্রির হিসাবে আমরা বাদ দিই, আপাতত এই 3টা বন্ধনের মধ্যে কোন বন্ধনটা বেশি শক্তিশালী বলো তো? তাহলে বলবা আয়নিক বন্ধনটা বেশি শক্তিশালী। তারপর আমরা কিন্তু আরও 2টা পেপার পড়ছি, পেপটাইড বন্ধন এবং তোমার গ্লাইকোসাইডিক বন্ধন। পেপটাইড বন্ধনটা কোথায় পাওয়া যায়? 2টা অ্যামিনো অ্যাসিডের মাঝে। আর যদি বলি যে ভাই গ্লাইকোসাইডিক বন্ধনটা কোথায় পাওয়া যায়, তাহলে বলবা গ্লাইকোসাইডিক বন্ধনটা পাওয়া যায় 2টা কার্বোহাইড্রেটের মাঝে। কোথায়? 2টা কার্বোহাইড্রেটের মাঝে। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। ওকে, তাহলে আই থিঙ্ক তোমাদের যতটুকু বলছি এটুকু অন্তত তোমাদের ক্লিয়ার। আমরা একটু সামনের দিকে যাই। দেখো কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট দেখো, কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে কি জানো? দেখো তো, কার্বো মানে কি? কার্বন। হ্যাঁ, হাইড্রেট মানে কি? পানি। হ্যাঁ, হাইড্রেট মানে কি? পানি, তাই না? হাইড্রেট মানে পানি। তার মানে কার্বোহাইড্রেট বলতে অ্যাকচুয়ালি মিন করে কি জানো? কার্বনের জলায়ন। হ্যাঁ, কি বলে জানো? কার্বোহাইড্রেট বলতে অ্যাকচুয়ালি মিন করতেছে কার্বনের জলায়ন। তার মানে আমি যদি বলি যে কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি, তাহলে ভাবো তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে এই জিনিসটা তোমাকে একটু আইডিয়া রাখতে হবে। তারপর যদি বলি যে ভাইয়া ঠিক আছে আমি বুঝলাম, আমি হলো এটা কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। তবে আমার এখান থেকে আর কী জানা দরকার? এখান থেকে আরও জানা দরকার যে যেমন উদাহরণগুলো দেখো, গ্লুকোজ। হ্যাঁ, এখানে কিন্তু গ্লুকোজ যেটা সেটা সংকেতটা কি দেখো তো, C6H12O6। এখানে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতেছো, মানে 6-এর ডবল 12, আবার কিন্তু 12-এর অর্ধেক মানে 6। তার মানে কি 1:2:1 একটা অনুপাত বা রেশিও মেনটেন করে চলতেছে। সাধারণত মনে করা হয় কি জানো, কার্বন বা কার্বোহাইড্রেটে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাতটা কত হয় মেইনলি? বলবা 1:2:1। হ্যাঁ, তবে
সবাই কি এই থিওরি মেনে চলবে? সবাই কি 1:2:1 মেনে চলবে? সবাই যে মেনে চলবে ওটা কিন্তু এরকম না। অনেকেই আছে যারা মানবে না কিন্তু কার্বোহাইড্রেট, আবার অনেকেই আছে যারা মানবে তারা কিন্তু কার্বোহাইড্রেট না। এরকম অনেকগুলোই আছে। আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো যে এখানে আমাদের ফর্মালডিহাইডে কিন্তু হাইড্রোজেন কয়টা বলো তো? নর্মালি কার্বন আছে একটা, হ্যাঁ, হাইড্রোজেন আছে কিন্তু আমাদের দুইটা, আর অক্সিজেন আছে কয়টা? একটা, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের অনুপাতটা কত বলো তো? 1:2:1। তার মানে এই যে এইচসিএইচও মানে ফর্মালডিহাইড, এখানে কিন্তু 1:2:1 বা আমাদের কিন্তু যে মানে তোমার রেশিও ছিল যেটা, সেটা কিন্তু মেনে চলতেছে। বাট এটা কি তোমার কার্বোহাইড্রেট? এটা কিন্তু কার্বোহাইড্রেট না, এটা একটা অ্যালডিহাইড, ঠিক আছে? তারপর যদি তোমাকে জিজ্ঞাসা করি আরেকটা উদাহরণ দেখো, অ্যাসিটিক অ্যাসিড, তার মানে কার্বন আছে দুইটা, কার্বন কয়টা? দুইটা, তারপর দেখো তোমার হলো কয়টা হাইড্রোজেন, কয়টা বলো তো? হাইড্রোজেন হলো চারটা, আর অক্সিজেন কয়টা বলো তো? দুইটা। তার মানে এটাও কিন্তু 1:2:1 মেনে চলতেছে। তারপরও যদি তোমাকে বলি এইটা কি কার্বোহাইড্রেট? নেভার। তাহলে এটা কিন্তু কার্বোহাইড্রেট না। কেন? এটা কিন্তু একটা অ্যাসিড, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাসিড। তার মানে এই জিনিসটা তোমাকে একটু আইডিয়া রাখতে হবে। তবে আবার বেশ কিছু আছে যাদের কিন্তু 1:2:1 মানে না, তারপর কিন্তু কার্বোহাইড্রেট। একটা উদাহরণ দেখাই, দেখো সুক্রোজ যেটা C12H12O11, এটা কিন্তু 1:2:1 মেনে চলে না, তারপরও কিন্তু সে একটা কার্বোহাইড্রেট। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখান থেকে একটা জিনিস দেখো যে বর্তমান ধারণা অনুযায়ী যে সকল অ্যালডিহাইড বা কিটোন যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, কি থাকবে? কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, যারা আদ্য বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট অ্যালডিহাইড ও কিটোন গ্রুপ উৎপন্ন করে, সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে। সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। মূল কথা হইল যেসব যৌগে বেশ কিছু, দেখো যে সকল যৌগে মানে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে, তার মানে আমাদের কার্বোহাইড্রেট যেটা হবে সেটাকে হইতে হবে অ্যালডিহাইড গ্রুপ সম্বলিত বা কিটোন গ্রুপ সম্বলিত, এবং সেখানে বেশ কিছু হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, তাই না? বেশ কিছু কি থাকতে হবে? হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে। তারপর অথবা অথবা যারা আদ্র বিশ্লেষিত হয় কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। মানে মূল কথা, কার্বোহাইড্রেট হইতে হইলে আমার কী কী থাকতে হচ্ছে? অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হচ্ছে, আমার কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হচ্ছে। আর যদি বলি যে ভাইয়া, আমি যদি বলি যে অথবা অথবা যদি তারা আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল গ্রুপ সম্বলিত অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে, তাহলে কিন্তু আমরা তাদেরকে কার্বোহাইড্রেট বলতে পারবো। ওকে, তাহলে জিনিস তোমাদের আইডিয়া মনে রাখতে হবে। একটু সামনে দিকে চলে আসো। হাইড্রেটস অফ কার্বন মানে কার্বনের জলায়ন থেকে কিন্তু ব্যাপারটা বলা হয়েছে। এখানে আমরা আরও অনেক ডিটেলস আলোচনা করছি, সেগুলো আমরা খুব একটা ডিটেলসে যাবো না। তবে আমাদের জন্য একটা জিনিস মনে রাখা দরকার যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50-80% কেমন বলো তো? কার্বোহাইড্রেট। 50-80% কী দিয়ে তৈরি? কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এবং একটা জিনিস মনে রাখবা, আমাদের কিন্তু নর্মালি আমরা কিন্তু বলছিলাম যে আমাদের কিন্তু কার্বোহাইড্রেটগুলোর মাঝে কী থাকে বলো তো? আমাদের কার্বোহাইড্রেটগুলোর মাঝে মেইনলি তোমার গ্লাইকোসাইডের বন্ড থাকে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের অনেক বেশ কিছু ব্যাপার স্যাপার বলছে। দেখো একাধিক মনোস্যাকারাইড সহকারে যেসব কার্বোহাইড্রেট তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য হয় না। কি প্রযোজ্য হয় না? 1:2:1 সূত্র যেটা, সেটা প্রযোজ্য হয় না। এবং তোমাকে আমি যদি বলি যে ভাইয়া একটা কার্বোহাইড্রেট আরেকটা কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হচ্ছে, বা একটা তোমার গ্লুকোজ একটা ফ্রুক্টোজের সাথে যুক্ত হচ্ছে, তার মানে এখানে কি, এই যে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কিন্তু সুক্রোজ তৈরি করে, তাই না? এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যে সুক্রোজ তৈরি করলো, এইসব ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যায় যারা কিন্তু 1:2:1 সূত্রটা মেনে চলতেছে না, তারপর কিন্তু তারা কিন্তু একটা কার্বোহাইড্রেট। ওকে, ওই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে, আপাতত মনে রাখার দরকার নাই। একটা জিনিস মনে রাখো, সুক্রোজের ফর্মুলাটা কি বলবা? C12H22O11। আর যদি বলি অনুপাত মানে এটা কি 1:2:1 মেনে চলে না। কেন মেনে চলে না? কারণ আমরা জানি যদি এরকম দুইটা মনোস্যাকারাইড বা এরকম একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ এরকম যদি মিলে তৈরি হয় একটা জিনিস, সেটা কিন্তু তোমার সাধারণত তোমার 1:2:1 সূত্রটা কিন্তু নাও মানতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আইডিয়া রাখবা। তাহলে আমরা যদি একটু দেখি কার্বোহাইড্রেটের যে বৈশিষ্ট্য যেটা, সেটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবে এটা কিন্তু দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে। হ্যাঁ, দানাদার উদাহরণ কি চিনি, আর এখানে তন্তুময় উদাহরণ কি? সেলুলোজ। তার মানে আমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু কোশ্চেনগুলো এমন হয় যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তবে কিন্তু চাইলেও প্রত্যেকটা পয়েন্ট একবার ধরে তোমাকে মুখস্থ করা দিতে পারি না। তোমাকে কিন্তু একটু হইলেও ইফোর্ট দিতে হবে যে ভাই এখান থেকে কোশ্চেন হয়, এটা আমি একটু ইফোর্ট দিয়ে পড়ি, বা এখান থেকে আমার এই জিনিসটা মনে রাখা দরকার। এইটুকু অন্তত মানে দায়িত্ববোধ তোমার ভিতরে অর্জন করা, বা এই দায়িত্ববোধটা তোমার ভিতরে আসা অন্তত জরুরি। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। সামনে চলে আসো। তাহলে দেখো যেটা বলছিলাম যে দেখো এটা কিন্তু কিছু আছে স্বাদে মিষ্টি, আবার কিছু আছে স্বাধীন। তারপর দেখো বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তাহলে এখান থেকে আমি তোমাকে কয়েকটা কোশ্চেনের প্যাটার্ন বলে দিই। প্যাটার্ন আমি দেখো তোমাকে কিন্তু আসলে আমি মুখস্থ করাই দিতে আসি নাই, তোমাকে জাস্ট প্যাটার্নটা শিখাই দিতে আসছি। কেন বলতেছি জানো? কারণ আমি যদি তোমাকে মুখস্থ করতে বলি, তুমি শুধু মুখস্থই করবা। তুমি যদি মাথা ব্রেন কাজে না খাটাও, তাহলে দেখবে পরীক্ষা হলে একটু পেঁচাই দিছে, তুমি অ্যান্সারই করতে পারতেছো না। কেন পারতেছো না? কারণ তোমাকে কেউ পড়তে শেখায় নাই। তুমি জাস্ট মুখস্থ করতে অভ্যস্ত, আর তোমাকে দাগানো লাইন দাগাই দিছে, গোল্লা ভরাট করে দিচ্ছে। তুমি যে শুরু করে দিয়ে মুখস্থ করে হয়তো ডেলি এক্সামে ভালো করতেছো, হয়তো তুমি হলো একটা উইকলি এক্সামে ভালো করতেছো, কিন্তু অ্যাডমিশন কি ধরা খাবা? কারণ অ্যাডমিশন কোচিং তো আর হলো কোচিং করবে না, তাই না?
অ্যাডমিশন কোশ্চেন করে কারা করবে? দেখবা যে হয়তো একটু ক্রিয়েটিভ মাইন্ড সহ, মানে যদিও আমাদের মেডিকেলে কোশ্চেন অতটা ক্রিয়েটিভ হয় কিনা এটা নিয়ে আসলে আমাদের ডিবেট করার অপশন আছে, বাট তারপরে বলি দিন দিন কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। যদি একটু তুমি মাথা না খাটাইতে শেখো, তুমি কিন্তু চাইলেও ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে না। হয়তো তুমি মুখস্থ করে হয়তো লাস্টের দিকে একটা মেডিকেলে তুমি চান্স পাইতে পারো, কিন্তু যদি তুমি একটা টপ মেডিকেলে চান্স পাইতে চাও, তোমার একটা রেডিউটনেস অথবা তোমার বলতে গেলে একটা উপস্থিত বুদ্ধি সম্পন্ন হইতে হবে, ভালো আইকিউ থাকতে হবে। ওকে, সেই জন্য অন্তত চেষ্টা করবা পড়ার স্টাইলটা বুঝতে শেখো, বাকি পড়াগুলো কিন্তু তুমি নিজেরাই গুছাইতে পারবা। আসো এখন আমরা যেটা বলতেছিলাম যে বেশি তাপ প্রয়োগে কি কিসে পরিণত হয়? অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কি? কয়লা। অঙ্গার মানে কি বলো তো? কয়লা। হ্যাঁ, অঙ্গার মানে কি? কয়লা। ওকে, তারপর দেখো অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। আমি জিজ্ঞাসা করি যে মনোস্যাকারাইড কি পানিতে দ্রবণীয়? বলবা হ্যাঁ দ্রবণীয়। অ্যাসিডের সাথে মিশে কি তৈরি করে? অ্যাস্টার তৈরি করে, এটা মনে রাখবা। এবং এটা কিন্তু আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। কেন বলো তো? কারণ এতে কাইরাল কার্বন থাকে। একটু লিখে নাও, কাইরাল কার্বন থাকে। কি থাকে? কাইরাল কার্বন থাকে। কাইরাল কার্বন থাকে। ওকে, কাইরাল কার্বন থাকে। তাহলে এই হিসেবে তোমরা আইডিয়া রাখবা। এখন আসো কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের কাজের মধ্যে অনেক অনেক কথাবার্তা বলছে, তোমরা একটু এক নাম্বারটা দেখো। শক্তি উপাদান উৎস হিসেবে কাজ করে, টিস্যু গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এগুলো কিন্তু দেখে বোঝা যায়। যেগুলো বোঝা যায় না, যেমন দেখো এটা কিন্তু কার্বন স্কেলেটন তৈরি করে। তাহলে কোশ্চেনটা এটা মাঝে মধ্যে আসতে পারে যে কার্বন স্কেলেটন মানে উদ্ভিদ গঠনকারী পদার্থগুলোর মাঝে কার্বন স্কেলেটন দেয় কে? তাহলে বলবা কার্বোহাইড্রেট। ওকে, তারপর যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া মানে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কে বলো তো? বলবো তোমার হলো কার্বোহাইড্রেট। এবং সঞ্চয়ীবদ্ধ হিসেবে কিন্তু কাজ করে কার্বোহাইড্রেট, যেমন তোমার গ্লাইকোজেন সঞ্চয়ীবদ্ধ হিসেবে থাকে, তাই না? গ্লাইকোজেন সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে। তার মানে এই যে ব্যাপারগুলো তোমার যে হিস্ট্রিগুলো একটু বলতেছি, একটু ডিটেলসগুলো যে বলতেছি, এটাই তোমাকে হেল্প করবে একটা জিনিস তুমি পরবর্তীতে কত দিন পর্যন্ত তুমি মনে রাখতে পারবা। সেই জন্য বলি যে পড়াশোনা আমি তো তোমাকে চাইলে শুধুমাত্র দাগায় দিয়ে গোল্লা করে দিয়ে চলে যেতে পারতাম, যাচ্ছি কি? যাচ্ছি না তো। কেন যাচ্ছি না? এই জন্যই যাচ্ছি না, যাতে তুমি তোমার ভিতরে কীভাবে পড়তে হয় সেই সেন্সটা তোমার ভিতরে যেন আসে। অন্তত তুমি এই যে আমি যে এক্সট্রা জ্ঞানগুলো তোমাকে দিচ্ছি, এগুলো তোমার ভিতরে যেন অন্তত এই বেসিকটুকু ফর্ম করে, যাতে কোশ্চেনটা একটু পেঁচাই দিলেও তুমি যাতে ওয়ার্ড রুটগুলোকে ভেঙে অথবা তুমি এটার সাথে ইন্টার রিলেট করে হলেও যেন তুমি অ্যান্সারটা ক্রিয়েটিভলি দিয়ে আসতে পারো, অথবা সেইখান থেকে অপশন থেকে পিক আপ করে নিয়ে আসতে পারো যে এটার অ্যান্সারটা এই দুটা বাদ, এই বাকি দুটার মধ্যে বেস্ট অ্যান্সার হলো এইটা, কারণ আমি পড়ছিলাম এইটা মানে তো ভাইয়া এটা বলছিল, এটার সাথে রিলেটেড সবচেয়ে কাছাকাছি এটাই আছে, অ্যান্সারটা এটা হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে দেখো তোমার এই যে অ্যাপ্রোচটা দেখতেছো না, এই অ্যাপ্রোচটা কিন্তু তোমাকে এক্সট্রা একটা বেনিফিট দিবে, তোমার মেডিকেল অ্যাডমিশন তোমাকে আগায় রাখতে হেল্প করবে। বুঝতে পারছো? ওই থাকে না যে কেউ কেউ ডিএমসি চান্স পায়, কেউ নিচে থেকে মেডিকেল চান্স পায়, পার্থক্য কী? পার্থক্য কিন্তু এই জায়গাগুলোতে। আসো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো যেটা বলতেছিলাম যে এখান থেকে আমাদের আর বেশি কিছু দরকার নাই। বিভিন্ন প্রকার কোএনজাইমের গঠনিক অংশ হিসেবে থাকে, যেমন কোএনজাইম কী কী আছে? এটিপি, এনএডিপি, এগুলো কিন্তু আমাদের একটা কোএনজাইম। তারপর দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো কিন্তু তৈরি করতে হেল্প করে, কাজগুলো একটু তোমার রেটিং দিবা। নিউক্লিক অ্যাসিডের রাইবোজ, ডিঅক্সিরাইবোজ হলো তোমার পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। কী জাতীয়? পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। এখনও কিন্তু আমরা ওই যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড ওইসবের ভিতরে ঢুকি নাই। তারপর তোমাকে একটা বলি যে পেন্টোজ যেটা, সেটা কিন্তু একটা মনোস্যাকারাইড। কি স্যাকারাইড? মনোস্যাকারাইড। হ্যাঁ, মনোস্যাকারাইড। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখবা। তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া এটা কি? এটা হলো একটা মনোস্যাকারাইড। তারপর দেখো প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন, মানে প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তার আমি জিজ্ঞাসা করি যে সঞ্চয়ীবদ্ধ হিসেবে কার্বোহাইড্রেট কোনটা? তাহলে বলবো গ্লাইকোজেন। তাহলে যদি জিজ্ঞাসা করি ভাইয়া সঞ্চয়ী কার্বোহাইড্রেট কোনটা? তাহলে অ্যান্সার বলবো গ্লাইকোজেন। এখন দেখো যেটা বলতেছিলাম, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কিন্তু উদ্ভিদের দৃঢ়তা বা সুরক্ষা প্রদান করে, এইটুকু তোমাদের আইডিয়া থাকা উচিত। এখন দেখো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা, আমরা সামনের দিকে আগায় চলে আসছি। এখন তোমাদের এখান থেকে আমি কয়েকটা ব্যাপার বা কনফিউশন তোমাদের একটু ক্লিয়ার করতে চাই। কি কনফিউশন ক্লিয়ার করতে চাই? যে এখান থেকে তোমাকে একটা জিনিস একটু জানতে হবে, মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, আর পলিস্যাকারাইড কি। মনোস্যাকারাইডকে ভাঙলে তুমি মানে ভাঙলে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোই পাওয়া। মূল কথা হলো মনোস্যাকারাইড হলো এমন একটা যৌগ যেটাকে ভাঙলে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বা তুমি একটু পরমাণুর দিকে যেতে পারবা। এটা হলো সহজ কথা। তার মানে তুমি যদি এই দেখো এখানে আমি তো একটা কয়েকটা উদাহরণ বলি যে মনোস্যাকারাইডের বেশ কিছু উদাহরণ আছে। দেখবো যে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই মনোস্যাকারাইড হেক্সোস মানে কি? হেক্সোস মানে হলো 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তার মানে তুমি যদি হেক্সোসকে ভাঙো, তাহলে এমন কিছু হবে না যে তুমি হলো দুইটা আলাদা আলাদা মনোস্যাকারাইড পাবে, ওটা কিন্তু এরকম না। হেক্সোসকে ভাঙলে তুমি হলো হয়তো যদি মানে হেক্সোসের সংকেত যদি এরকম হয় C6H12O6, তাহলে তুমি হেক্সোসকে ভাঙলে 6টা কার্বন পাবা, 12টা হাইড্রোজেন পাবা, 6টা অক্সিজেন পাবা, এইটাই। কিন্তু তোমার এই যে একটু আগে সুক্রোজ পড়লাম না, সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? দুইটা মনোস্যাকারাইড দিয়ে তৈরি, ঠিক আছে? তার মানে সুক্রোজকে ভাঙলে তুমি কি পাবা? একটা গ্লুকোজ পাবা, একটা ফ্রুক্টোজ পাবা। বুঝতে পারছো?
তার মানে এগুলো কিন্তু তুমি ডাইস্যাকারাইডকে ভাঙলে তুমি দুইটা মনোস্যাকারাইড পাচ্ছ। আর যদি বলি ভাই অলিগোস্যাকারাইড মানে কি, অলিগোস্যাকারাইড মানে হলো যেখানে 3 থেকে 10টা পর্যন্ত তোমার মনোস্যাকারাইড আছে। তার মানে অলিগোস্যাকারাইডের উদাহরণগুলো কি, এখানে কিন্তু দেখো আমি একটু খেয়াল করাই তোমাদের, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, সেপ্টোস, হ্যাঁ, এগুলা কিন্তু আসলে তোমার একটা মনোস্যাকারাইড। কিন্তু যখন তুমি অলিগোস্যাকারাইডের দিকে যাবা তখন কিন্তু আর ট্রায়োস থাকবে না। তখন কী হবে বলতো, মনে করো সাপোজ তুমি এমন একটা পলি বা অলিগোস্যাকারাইড পাইলা যেটাকে ভাঙলে 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, তার নাম কি তুমি ট্রায়োস দিবা? তার নাম কি তুমি ট্রায়োস দিবা? ট্রায়োস কিন্তু দিবা না, কি দিবা? ট্রাইস্যাকারাইড দিবা। কি দিবা? ট্রাইস্যাকারাইড দিবা। যদি দেখো যে তুমি একটা অলিগোস্যাকারাইড নিছো যাকে ভাঙলে 4টা মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে তার নাম কি দিবা? তাহলে ওটা টেট্রাস্যাকারাইড দিবা। টেট্রোস কিন্তু দিবা না। তাহলে আমি তোমাকে এই একটা জিনিসের কনফিউশনটা তোমাকে ক্লিয়ার করতে চাই যে তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবা, ট্রায়োস আর ট্রাইস্যাকারাইড এক জিনিস না। ট্রায়োসটা হলো মনোস্যাকারাইড, আর মানে ট্রাইস্যাকারাইড যেটা, ট্রাইস্যাকারাইড কিন্তু একটা অলিগোস্যাকারাইড। টেট্রোস যেটা, টেট্রোসটা কিন্তু একটা তোমার মনোস্যাকারাইড, আর হলো তোমার এই যে দেখো এখানে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই টেট্রাস্যাকারাইড যেটা, সেটা কিন্তু একটা তোমার অলিগোস্যাকারাইড। তার মানে কোনটা মনোস্যাকারাইড আর কোনটা অলিগোস্যাকারাইড, কোনটাকে ভাঙলে কি পাওয়া যাইতে পারে, এইটার বেসিক আইডিয়াটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি হলো টেট্রাস্যাকারাইডকে ভাঙতেছি, তাহলে আমি কী পাবো? মাত্র 4টা কার্বন পাবো না, 4টা মনোস্যাকারাইড পাবো। 4টা মনোস্যাকারাইড পাবো, এবং এই মনোস্যাকারাইডগুলো সবসময় কি 4 কার্বন বিশিষ্ট হবে না, সেটা যে কোনো কার্বন বিশিষ্টই হতে পারে। তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? আমি সামারি করতে চাই। দেখো যদি আমি তোমাকে বলি মনোস্যাকারাইড মানে কি, মনোস্যাকারাইড মানে হইলো যেটাকে ভাঙলে আমি শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবো, মানে কোনো মানে ওইটাকে ভাঙে আর ছোট করা সম্ভব না ওইটাকে, মানে মূল কথা মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মানে হচ্ছে একটা হেক্সোস, হেক্সোসকে ভেঙে আরও ছোট হেক্সোস পাওয়া সম্ভব না। মূল কথা তুমি যদি হেক্সোসকে ভাঙতে যাও তুমি এখন মানে পরমাণু পেয়ে যাবা, বুঝতে পারছো? এটাই হলো তোমার মেইনলি মনোস্যাকারাইড। কিন্তু ডাইস্যাকারাইডের কথা যদি বলি, যেমন তোমার একটা উদাহরণ হচ্ছে তোমার সুক্রোজ, সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়, আর একটা ফ্রুক্টোজ পাওয়া যায়। গ্লুকোজটা একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজটা কিন্তু একটা মনোস্যাকারাইড। এখন এই যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড মানে কি? দুইটা মনোস্যাকারাইড পাবা, দুইটা মনোস্যাকারাইড পাবা। তার মানে কি এই মনোস্যাকারাইডগুলো 2 কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট কিন্তু না। যেমন সুক্রোজের ক্ষেত্রে দেখো তুমি কি পাইছো? তুমি গ্লুকোজ পাইছো আর ফ্রুক্টোজ পাইছো। গ্লুকোজ ফ্রুক্টোজ কি 2 কার্বন বিশিষ্ট? নেভার। কি কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। এখন আমি তোমার আরেকটা উদাহরণ দিই, দেখো অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে, অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে কি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়। সাপোজ মনে করি আমরা ট্রাইস্যাকারাইড নিয়ে আলোচনা করতে চাই, ট্রাইস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাবো? 3টা মনোস্যাকারাইড পাবো। তার মানে কি এই মনোস্যাকারাইডগুলো 3 কার্বন বিশিষ্ট? ব্যাপারটা কিন্তু এরকম না, সেটা 6 কার্বন বিশিষ্ট হইতে পারে, 5 কার্বন বিশিষ্ট হইতে পারে, এমনও হইতে পারে, তাই না? তোমার কথা সাপোজ টেট্রাস্যাকারাইড, তার মানে কি এটা কিন্তু একটা অলিগোস্যাকারাইড। তার মানে এটাকে ভাঙলে আমরা কি পাবো বলতো? 4টা মনোস্যাকারাইড পাবো। তার মানে কি এই যে তোমার টেট্রাস্যাকারাইডে সবগুলো মনোস্যাকারাইড 4 কার্বন বিশিষ্ট? নেভার। তাহলে তোমার একটা হইতে পারে 5 কার্বন, একটা 6 কার্বন, একটা 7 কার্বন, একটা 2 কার্বন, এরকম হইতে পারে। বুঝে গেছে? এটা হলো মূল কাহিনী, মূল কথা। এটা হলো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডটা ভাঙলে তোমার কি পাওয়া যায়? মনোস্যাকারাইড পাওয়া যায়। ওকে, তাহলে দেখো ওই কথাটাই বলছিলাম। আমরা এখান থেকে দুইটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই। স্বাদের ভিত্তিতে আছে সুগার, একটা নন সুগার। মনে করো সুগারের মধ্যে আসলে তোমার হচ্ছে চিনি, চিনি যেটা সেটা হলো তোমার সুগার। আর মনে করো সব সেলুলোজে কিন্তু কোনো আসলে মিষ্টি স্বাদ নাই, তাই না? সেটা কিন্তু একটা তোমার নন সুগার। তাহলে আই থিঙ্ক স্বাদের ভিত্তিতে যেটা সেটা তোমরা অন্তত পারবা, তাই তো? এটা পারবা তোমরা আশা করি। তবে একটা জিনিস তোমাদের একটু বলি যে আমাদের একটা জিনিস যেটা দরকার বেশি, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে যেটা, সেটা আমাদের জন্য বেশি দরকার। দেখো ওইটাই আমি তোমাকে একটু বলছিলাম যে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, এটা হলো তোমার পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি? কার্বন সংখ্যার উপর নির্ভর করে। তার মানে এটাকে তুমি আর ছোট করতে পারবে না, মানে একে আর ভাঙতেই পারবে না। এটা ভাঙলে কি পাবা? তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সাইড, মানে তুমি একবার পরমাণুর দিকে চলে যাচ্ছ। তার মানে যদি তোমার দেখো যে 3টা কার্বন আছে তাহলে বলবা ট্রায়োস, হ্যাঁ, 4টা থাকলে টেট্রোস, 5টা থাকলে পেন্টোস, 6টা থাকলে হেক্সোস, 7টা থাকলে হেপ্টোস, ঠিক আছে? এখন যদি তোমাকে বলছি ভাই ডাইস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড মানে হলো 2টা মনোস্যাকারাইড থাকবে। কি থাকবে? 2টা মনো থাকবে, ঠিক আছে? তাহলে দুইটা দেখো, 2টা মনো প্লাস মনো, ওকে। তার মানে দুইটা মনোস্যাকারাইড থাকবে। 2টা মনোস্যাকারাইড মিলে একটা কি তৈরি করবে? ডাইস্যাকারাইড তৈরি করবে। তার মানে এই যে দেখো তোমার যে সুক্রোজ যেটা, সুক্রোজটা কিন্তু একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ যেটা সেটা একটা ডাইস্যাকারাইড, ম্যালটোজ যেটা সেটা কিন্তু একটা ডাইস্যাকারাইড। তার মানে এদেরকে ভাঙলে তুমি কি পাবো বলতো? তুমি এদেরকে ভাঙলে তুমি মনোস্যাকারাইড পাবা। কি পাবা? মনোস্যাকারাইড পাবা। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো অলিগোস্যাকারাইডকে ভাঙলে তুমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। কি পাবা? 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। তাহলে দেখো ট্রাইস্যাকারাইডে কি পাবা বলো তো? 3টা মনো পাবা, 3টা মনো পাবা, তাই না?
3টা মোনো পাবা। টেট্রাস্যাকারাইডে তুমি 4টা মোনো পাবা। কয়টা পাবা? 4টা মোনোস্যাকারাইড পাবা, 4টা মোনোস্যাকারাইড পাবা। পেট্রাস্যাকারাইডে 5টা পাবা, তাই না? 5টা পাবা। সেমভাবে এরকম তোমার হলো 10টা পর্যন্ত যাইতে পারে, সাধারণত 10টা পর্যন্তই যায়। তবে তারপর দেখো পলিস্যাকারাইডের ক্ষেত্রে পলিস্যাকারাইডের মধ্যে কিছু আছে গঠনে সহায়তা করে এরকম, কিছু আছে তোমার সঞ্চিত খাদ্য হিসেবে থাকে এরকম, যেমন তোমার স্টার্চ, শ্বেতসার আর তোমার গ্লাইকোজেন। তো কোশ্চেনটা এইভাবে করে যে সঞ্চিত পলিস্যাকারাইড কোনটা, তাহলে বলবো স্টার্চ আর গ্লাইকোজেন। যদি বলি যে গঠনে হেল্প করবে এরকম তোমার পলিস্যাকারাইড কি আছে, সেলুলোজ আর পেকটিন আছে, ওকে? তাহলে এই জিনিসটা তোমাকে আইডিয়া রাখতে হবে। তাহলে এই জিনিসটা তোমরা কোনোভাবেই যেন ভুল না হয়, এইটা তোমাদের ইনশিওর করতে পারতে হবে। এখন আসো আমরা স্বাদের ভিত্তিতে যেটা সেটা আমরা একটু দ্রুত র্যাপিডলি পড়ে ফেলি। দেখো, স্বাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতেছি, একটা তোমার সুগার আর একটা তোমার নন সুগার। সুগার মানে আন্ডারে কী কী আছে দেখো তো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এটা তোমরা জানো, এগুলো মিষ্টি। তার মানে কোশ্চেনটা করতে পারো সুগারের ক্ষেত্রে কোনটি সঠিক। তার মানে এটা মনে রাখবে মিষ্টি হবে, দানাদার হবে, পানিতে দ্রবীভূত হবে। আর নন সুগারের ক্ষেত্রে মানে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকেন, এগুলো কিন্তু গ্লাইকোজেন, এগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তার মানে মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা যায়? 4 শ্রেণীতে ভাগ করা যায়। এটা কিন্তু আমরা একটু আগেই উপরে ক্লাসিফিকেশনে পড়ে আসছি, তাই না? তাহলে এখন আমরা একটু আরেকটু ডিটেলসে যাই। আরেকটু ডিটেলসে যাবো কোথায়? দেখো মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। হ্যাঁ, মনো মানে কি? এক, স্যাকারিন মানে কি? সুগার বা চিনি। মূল কথা হলো যেই কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাকেই বলা হয় মনোস্যাকারাইড। মানে সহজ কথা হলো মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কতগুলো থাকতে পারে বলো? 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। এবং যদি 3টা থাকে তাহলে বলো ট্রায়োস, 4টা থাকলে টেট্রোস, 5টা থাকলে পেন্টোস, 6টা থাকলে হেক্সোস, 7টা থাকলে তোমার সেটোহেপ্টোলোস, আর অনেকগুলো নাম আছে, এগুলো আপাতত আমরা ওদিকে যেতে চাচ্ছি না। তবে আপাতত একটা কথাই মনে রাখো, মনোস্যাকারাইডগুলোতে তোমার মুক্ত অ্যালডিহাইড গ্রুপ, হ্যাঁ, বা কিটোন গ্রুপ থাকে, বুঝতে পারছো? কিটোন গ্রুপ থাকে এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তাই না? কারণ আমাদের কার্বোহাইড্রেট হওয়ার শর্তই ছিল সেটা অ্যালডিহাইড যুক্ত মানে যৌগ হতে হবে বা কিটোন যুক্ত যৌগ হতে হবে, পাশাপাশি আমাদের অ্যালকোহল গ্রুপ থাকতে হবে, অথবা এমন কিছু হইতে হবে যেটা হাইড্রোলাইসিস করে আমার হাইড্রোক্সিল গ্রুপ সম্বলিত অ্যালডিহাইড বা কিটোন মানে যৌগ যেন হয়। তার মানে আমার কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি? অ্যালডিহাইড কিটোন গ্রুপ থাকতে হবে, পাশাপাশি হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, অথবা এমন একটা জিনিস সেটা আদ্যবিশ্লেষিত হয়ে তোমার হাইড্রোক্সিল গ্রুপ ধারণ করবে এবং অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যে কোনো একটা থাকবে, ওকে? এটা হলো আমাদের কার্বোহাইড্রেট হওয়ার শর্ত। 3 কার্বন বিশিষ্ট হলে আমরা বলবো ট্রায়োস, 4 কার্বন হলে টেট্রোস, 5 কার্বন হলে পেন্টোস, এগুলো তো অলরেডি বলা আছে, তাই না? তাহলে এগুলো তোমরা একটু রিডিং দিবা, ওকে? তাহলে এখানে একটু রিডিং দিবা। 7 কার্বন হলো তোমার এই যে হেপ্টোস, তারপর দেখো এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। আপাতত আমরা খুব একটা ঝামেলার মধ্যে যাচ্ছি না। তবে আপাতত মনে রাখো জীবের অধিকাংশ মনোস্যাকারাইডগুলো কেমন বলতো? অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারের তোমার হলো ডি সিরিজভুক্ত। কিসের কোন সিরিজভুক্ত বলো? তাহলে বলো তোমার ডি সিরিজভুক্ত। তাহলে এই জিনিসটা একটু আইডিয়া মনে রাখবা। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া যেহেতু মনোস্যাকারাইডগুলোতে অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপটা মুক্তভাবে থাকে, হ্যাঁ, অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপটা মুক্তভাবে থাকে, সেজন্য এরা দেখবে কি বিজারক পদার্থ হিসেবে কাজ করে। বিজারক কি, জারক কি, এগুলো আমরা আরও পরে ডিটেলস আলোচনা করবো, ওকে? যখন আমরা কেমিস্ট্রি পড়বো তখন আমরা আরও ডিটেলস আলোচনা করবো। তবে আপাতত আমাদের এইটুকু জানা দরকার যে এরা কিন্তু তোমার বিজারক হিসেবে কাজ করে, যেহেতু এরা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটা মুক্ত হিসেবে থাকে। যেহেতু মুক্ত হিসেবে থাকে সেখানে দেখবে কি এরা কিন্তু বেনেডিক্ট দ্রবণের মানে কপার বা কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা, সেটা তোমার হলো মানে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের সাথে মিলে তোমার কিউপ্রাস অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? কিউপ্রাস অক্সাইড তৈরি করে, যা লাল বর্ণের অদক্ষেপ হিসেবে জমা হয়। কিসেবে জমা হয়? লাল বর্ণের অদক্ষেপ হিসেবে জমা হয়। তাহলে জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে যে আমাদের কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের যেহেতু মনোস্যাকারাইডগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, মনোস্যাকারাইডগুলোর ক্ষেত্রে যেহেতু তোমার অ্যালডিহাইড কিটোন গ্রুপটা মুক্ত থাকতেছে, তারা কিন্তু তোমার বেনেডিক্ট দ্রবণের কিউপ্রাস হাইড্রোক্সাইড মানে কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা, সেটাকে কিন্তু মানে বিজারিত করে আলটিমেটলি কী তৈরি করতেছে? কিউপ্রিক অক্সাইড তৈরি করতেছে, যেটার কালারটা কেমন? যেটা কালারটা হলো তোমার লাল। তাহলে জিনিসটা তোমরা আইডিয়া রাখবা। এখন চলো আসো ট্রায়োস। ট্রায়োসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি, তাই না? যে আমাদের কিন্তু ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এই রিলেটেড অনেকগুলো ব্যাপার আছে। তো একটা জিনিস মনে রাখো, ট্রায়োসের ক্ষেত্রে কয়টা কার্বন পাবো? 3টা কার্বন পাবো, তাই না? তার মানে আমি যদি জিজ্ঞাসা করি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম কি? ট্রায়োস। এখানে কিন্তু আমাদের 2টা গ্রুপে ভাগ করতে পারি, বুঝছো? 3 কার্বন বিশিষ্ট তো অ্যালডিহাইডও হইতে পারে, 3 কার্বন বিশিষ্ট তো তোমার মানে কিটোনও হইতে পারে, তাই না? তাহলে যদি অ্যালডিহাইড হয় তাহলে আমরা সেটা বলি হলো তোমার অ্যালডোজ শর্করা, আর যদি কিটোজ গ্রুপ থাকে তাহলে বলবো কিটোজ শর্করা। তবে একসাথে কিন্তু দুটো থাকে না। তাহলে দেখো এই যে একটা জিনিস দেখতেছো অ্যালডোজ গ্রুপ রিলেটেড যেগুলো, দেখো গ্লিসারঅ্যালডিহাইড আর একটা হলো তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এই দুটো হলো তোমার সরল ট্রায়োস। তার মানে অ্যালডোজ যেটা সেটা হলো তোমার মানে গ্লিসারঅ্যালডিহাইড যেটা, সেটাতে অ্যালডিহাইড গ্রুপ থাকে, আর যেটাতে তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিটন যেটা, সেটাতে কিটোজ গ্রুপ থাকে, ওকে? নামের সাথে কিন্তু মিল পাওয়া যায়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তার মানে কিটোন, তার মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটন কি থাকবে? কিটোন গ্রুপ থাকবে। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে।
এখন দেখো উদ্ভিদে এরা ফসফেট এস্টার হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে ফসফেট এস্টার হিসেবে কাজ করে। এবং এখানে অনেক কথাবার্তা বলছে, সহজ কথা আপাতত আমাদের জন্য খুব একটা দরকার নাই। গ্লিসালডিহাইডের 1 নম্বর কার্বন এই মানে অ্যালডিহাইড গ্রুপ নির্দেশ করে, এইসব আমাদের খুব একটা দরকার নাই। যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, গ্লিসারলডিহাইড হলো অ্যালডোজ শর্করা, ডাইহাইড্রোক্সিএসিটোন হলো তোমার কিটোজ শর্করা, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটি অ্যালডিহাইড এবং কিটোজ গ্রুপকে কি বলা হয় বলতো, রিডিউসিং গ্রুপ। কেন বলতো, কারণ কিন্তু তারা বেঞ্জিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সিল গ্রুপ মানে কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা, সেটাকে বিজারিত করে কি তৈরি করতে পারে, কিউপ্রাস অক্সাইড তৈরি করতে পারে। সেটা কিন্তু একটা মানে কালার দেয়, তাই না? কোন কালার দেয়? লাল কালার দেয়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো যেহেতু মানে এদের অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকে, সেটা আমরা কিন্তু এদের রিডিউসিং সুগার বলতে পারতেছি। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো, এখন দেখো টেট্রোজ শর্করা। টেট্রোজ শর্করা মানে কি? টেট্রা মানে কি? 4। টেট্রা মানে কি? 4। তো আমি জিজ্ঞেস করি ভাই 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড যেটা, সেটাকে আমরা কি বলি বলো তো? টেট্রোজ বলি, তাই না? টেট্রোজ বলি। তার এর মাঝেও তো তোমার হলো অ্যালডিহাইড যুক্ত টেট্রোজ হতে পারে, আর একটা হতে পারে কিটোজ যুক্ত অ্যালডিহাইড গ্রুপ। তার মানে এরিথ্রোজ যেটা, সেটা হলো তোমার অ্যালডোজ শর্করা 4 কার্বন বিশিষ্ট। এরিথ্রোলোজ যেটা, সেটা হলো তোমার 4 কার্বন বিশিষ্ট কিটোজ শর্করা। সাধারণত উদ্ভিদে কি থাকে? এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে সাধারণত মানে থাকে, এবং সেটা কিন্তু মানে ক্যালভিন চক্রে হেল্প করে। তাহলে কোশ্চেনটা করবে এরিথ্রোজ বা তোমার এই যেখানে তোমার যেটা বলতেছে এরিথ্রোলজ বা এরিথ্রোলজটা কোন শর্করা বলো? কিটোজ শর্করা। আর এরিথ্রোজটা কি? অ্যালডিহাইড শর্করা বা অ্যালডিহাইড যুক্ত একটা 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, তাই তো? তাহলে জিনিসটা তোমরা পারবা। আসো সামনে চলে আসো। আমাদের এখন যেটা বেশি ইম্পর্টেন্ট, পেন্টোজ, সেটা ইম্পর্টেন্ট। কেন পেন্টোজটা ইম্পর্টেন্ট? কারণ আমাদের কিন্তু এটা তোমার নাইট্রোজেন ঘটিত যে ক্ষারগুলো থাকে সেটাতে তৈরিতে কিন্তু হেল্প করে, তাই না? রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিএনএ আরএনএ কিন্তু মূল উপাদান, তাই না? তাহলে এই রিলেটেড অনেক ব্যাপার স্যাপার কিন্তু আমাদের এখানে আলোচনা করা আছে, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। দেখো 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ এগুলো তোমার অ্যালডোজ শর্করা। তার মানে অ্যালডোজ শর্করার আন্ডারে কি আছে? জাইলোজ আছে, রাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ আছে, অ্যারাবিনোজ আছে। আর রাইবোলোজ আর জাইলোলোজ এগুলো তোমার কিটোজ শর্করা। কি শর্করা? কিটোজ শর্করা। এগুলো কি? কিটোজ শর্করা। ঠিক আছে? তাহলে জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া রাখতে হবে। এখানে সাধারণত খুব বেশি যে আসবে ব্যাপারটা এরকম না। একটা জিনিস মনে রাখো, রাইবোজের মধ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, তাই না? আমি জিজ্ঞেস করি যে রাইবোজ, জাইলোজ, রাইবুলোজ, জাইলুলোজ এগুলো কয় কার্বন বিশিষ্ট? মানে একটা 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে দেখো একটা জিনিস আমি খেয়াল করো, আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই রাইবোজ কিন্তু আমাদের মেইনলি আরএনএ তৈরিতে হেল্প করে, তাই না? কি তৈরি করতে হেল্প করে? আরএনএ তৈরি করতে হেল্প করে। এবং যেহেতু এখানে তোমার রাইবোজের ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেটা আমরা বলি অ্যালডোপেন্টোজ। কি বলি? অ্যালডোপেন্টোজ বলি। এবং দেখবা রাইবোজ শর্করাটা সাধারণত গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। তাহলে এই দুইটাই হলো আমার মেইন কোশ্চেন, যে রাইবোজটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়? বলো 95 ডিগ্রি সেলসিয়াস। কি তৈরি করে? বলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। এটা মনে রাখতে হবে, কেমন জানো? রাফা দিয়ে, বুঝছো? রাফা, রাফা। তাহলে দেখো তোমার রাইবোজ আর এখানে কিন্তু তোমার ফারফিউরাল অ্যাসিড। তাহলে এই জিনিসটা তোমরা একটু আইডিয়া রাখবা। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, যে দেখো এখান থেকে একটা ব্যাপার আছে, নির্দিষ্ট এখানে একটা খেয়াল করো, আরএনএতে কেবলমাত্র রাইবোজ সুগারই কিন্তু নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড তৈরিতে অংশগ্রহণ করে। তার মানে আরএনএতে থাকে কি? আরএনএতে থাকে তোমার রাইবোজ, আর ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ, তাই না? তো দুই কথাটা এখানে তোমার বলা আছে। তাহলে একটা জিনিস একটু জাস্ট মনে রাখো, যে আমি যদি বলি ভাই আরএনএর জন্য যে নিউক্লিওটাইড তৈরি করতে চাই, সেখানে কি থাকবে বলতো? রাইবোজ শর্করা থাকবে। আর ডিঅক্সিরাইবোজটা একটু খেয়াল করো, ডিঅক্সিরাইবোজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পেন্টোজ শর্করা, এবং এটা কিন্তু তোমার ডিএনএ এর মূল উপাদান, তাই না? এটা কিসের মূল উপাদান? এটা কিন্তু তোমার ডিএনএ এর মূল উপাদান। এবং একটা জিনিস মনে রাখবা, এতে কিন্তু অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেই জন্য এটা কিন্তু একটা অ্যালডোপেন্টোজ। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের যে ডিঅক্সিরাইবোজ যেটা, সেটা থেকে আমাদের অ্যালডোজ শর্করা নাকি কিটোজ শর্করা? তাহলে বলবো অ্যালডোজ শর্করা। তার মানে যেহেতু অ্যালডোজ শর্করা এবং 5 কার্বন বিশিষ্ট, সেটা আমরা বলতে পারি কি জানো? অ্যালডোপেন্টোজ। কি বলি? অ্যালডোপেন্টোজ। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে, কি? অ্যালডোপেন্টোজ। তারপর একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি বলি যে ভাই কেন ডিঅক্সিরাইবোজ বলতেছি, তাহলে বলবা যে ভাই এর নাই। কি নাই? ডি মানে কি? ডি মানে নাই। ডি মানে কি? ডিলেট। ডি মানে কি? ডিলেট। তাহলে ডি মানে ডিলেট। কি নাই? কি ডিলেট হয়ে গেছে? অক্সিজেন ডিলেট হয়ে গেছে। কয় নাম্বার কার্বন থেকে? তাহলে দেখো 2 নাম্বার কার্বনে তোমার
কি নাই, মানে তোমার এই যে হাইড্রোক্সিল গ্রুপ 2 নম্বর কার্বনে সাধারণত হাইড্রোক্সিল গ্রুপে এটা কিন্তু ও থাকে না, তার মানে শুধু হাইড্রোজেন থাকে, বুঝছো? 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, যেহেতু এখানে অক্সিজেন নাই 2 নম্বর কার্বনে, সেজন্য আমরা বলতেছি ডি অক্সিরাইবোস। ডি মানে কি নাই, অক্সিজেন নাই, কয় নম্বর কার্বনে নাই, 2 নম্বর কার্বনে নাই, তাহলে কি আছে, শুধু হাইড্রোজেন আছে। ওকে, তাহলে এই কথাটাই তোমাকে বলতে যাচ্ছে। তারপর দেখো এখানে অনেক কথাবার্তা বলছে যে 1 নম্বর কার্বনের যে কোনো অবস্থানে পিউরিন, আমি যদি জিজ্ঞাসা করি সাধারণত ডিঅক্সিরাইবোজের কয় নাম্বার কার্বনে পিউরিন বা রিমিডিন বেসগুলো যুক্ত হয় জানো? নর্মালি তো আমাদের তোমরা হয়তো নিউক্লিওসাইড নিউক্লিওটাইড তো পড়ে আসছো, তাই না? নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইডটা হইল যে তোমার পেন্টোজ সুগার হতে পারে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, সেটার সাথে কি যুক্ত হচ্ছে, তোমার মনে করো মানে পাইরিমিডিন বা পিউরিন এগুলো যুক্ত হচ্ছে, তাই না? তার মানে কয় নাম্বার কার্বনে, মানে তোমার পেন্টোজ সুগারের কয় নাম্বার কার্বনের সাথে এই নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো যুক্ত হচ্ছে বলো তো? নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত হচ্ছে কয় নাম্বার কার্বনের সাথে? বলো 1 নাম্বার কার্বনের সাথে। তার মানে মোনোস্যাকারাইড, সাপোজ মনে করো যে পেন্টোজ সুগার নিলাম, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে তোমার পিউরিন বা পাইরিমিডিনটা যুক্ত হয়, তাহলে এই কথাটাই বলছে যে দেখো 1 নাম্বার কার্বন অবস্থান যে কোনো অবস্থানে যে কোনো একটি পিউরিন বা পাইরিমিডিন বেস যুক্ত হলে সেটা ডিঅক্সিনিউক্লিওসাইড তৈরি করে। হ্যাঁ, তাহলে সেটা মনে রাখবা। আর সাধারণত তোমার মানে ডিঅক্সিরাইবোজ ছাড়া কিন্তু তুমি কোনোভাবে ডিএনএ তৈরি করতে পারবে না, তাই না? ওই কথাটাই বলছে। আর রাইবুলোজ সেটা কি বলতো? এটা কিন্তু একটা কিটো পেন্টোজ। কেন কিটো পেন্টোজ? কারণ এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। এবং এখানে কিন্তু তোমার কিটোজ গ্রুপ থাকে, তাই না? কি গ্রুপ থাকে? কিটোজ গ্রুপ থাকে। সেজন্য কিন্তু আমরা বলতে পারি কিটো পেন্টোজ। তাহলে জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া রাখতে হবে। তারপর দেখো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য যেটা, সেটা তোমরা একটু আইডিয়া দিও, মানে তোমরা অন্তত আইডিয়া রাখবা। কারণ আর রাইবোজটা তোমার হইলো মেইনলি কিসের উপাদান? আরএনএর উপাদান। এটা ডিএনএর উপাদান। এটা তোমার কার্বোহাইড্রোক্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফার্ফিউরিল তৈরি করে। এটা তৈরি করে লেভোলেনিক অ্যাসিড। এখানে তোমার 5টা অক্সিজেন থাকে, এখানে তোমার 4টা অক্সিজেন থাকে, 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল থাকে, এখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, সেই জন্যই কিন্তু তোমার ডিঅক্সিরাইবোজ, তাই না? ডি মানে কি নাই, কয় নম্বর কার্বনে অক্সিজেন নাই, বলো 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। তাহলে জিনিসটা তোমরা আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো। এখন হেক্সোজটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোজটা নিয়েই বেশি আলোচনা করি, তাই না? গ্লুকোজটা কিন্তু 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটাকে ভাঙলে কি তুমি আর কোনো মনোস্যাকারাইড পাবা না। কি পাবা? অনুপরমাণু পাবা, কার্বন হাইড্রোজেন অক্সাইড পাবা। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে দেখো ওই কথাটাই বলছে যে আমাদের কিন্তু গ্লুকোজ ম্যানোজ গ্যালাক্টোজ, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের হলো অ্যালডোজ শর্করা। হ্যাঁ, অ্যালডোজ শর্করা। এখানে এর কথা লেখা না, এটা কিন্তু ম্যানোজ। হ্যাঁ, এটা কিন্তু ম্যানোজ, ম্যালটোজ কিন্তু না। হ্যাঁ, ম্যালটোজ লিখে নাও তোমরা। ম্যালটোজ কিন্তু ডাইস্যাকারাইড, এটা লিখে নাও। ম্যালটোজ কিন্তু ডাইস্যাকারাইড। ম্যালটোজ কিন্তু কি? ডাইস্যাকারাইড। ওকে, তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের ম্যানোজটা কি? ম্যানোজটা হলো মনোস্যাকারাইড, আর ম্যালটোজটা কি? ম্যালটোজ হলো ডাইস্যাকারাইড। তাহলে এই জায়গাতে কনফিউশনগুলো যেন না বাঁধে সেটা তোমরা অন্তত ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ওকে, সামনে চলে আসো। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু ফ্রুক্টোজটা কিন্তু আমাদের একটা কিটোজ শর্করা, তাই না? তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। পাশাপাশি মনে রাখবা যে তোমার সাধারণত ফ্রুক্টোজকে আমরা কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায়। দেখো গ্লুকোজ কিন্তু একটা মনোস্যাকারাইড এবং উদ্ভিদ কোষে দ্রবণীয় অবস্থায় একে পাওয়া যায়। তাহলে আমি জিজ্ঞাসা করি গ্লুকোজ কি দ্রবণীয়? হ্যাঁ, দ্রবণীয়। কেন বলো তো? কারণ গ্লুকোজকে কিন্তু তুমি ওই যে পানির ভিতরে গ্লুকোজ ডি গুলায় খাও নাই, ওই গ্লুকোজ ডি কিন্তু এই গ্লুকোজ ডি, বুঝছো? এই গ্লুকোজের কথাই কিন্তু আসলে তারা বলতে যাচ্ছে। তাহলে জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া রাখতে হবে। দেখো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি দেখো এখান থেকে যেটা বেশি দরকার যে আমাদের এখানে গ্লুকোজ যেটা দেখতে পাচ্ছ, এই গ্লুকোজের কাজের পার্টটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্লুকোজ কিন্তু একটা রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার? কেন বলো তো? কারণ কিন্তু তোমার মানে মুক্ত অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকে, এতে কিন্তু মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, সেই জন্য কিন্তু আসলে এরা রিডিউসিং সুগার। পাশাপাশি দেখো এখান থেকে বেশ কিছু মানে এর ব্যাপার স্যাপার বা ডিটেলসগুলো বলা আছে। পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%, সেই জন্য আমরা এটাকে বলি গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। কোশ্চেনটা করে গ্রেপ সুগার বলা হয় কোনটাকে? বলো গ্লুকোজকে। কত পার্সেন্ট থাকে? বলো 12 থেকে 23% থাকে। তাহলে এই জিনিসগুলো তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে দেখো উদ্ভিদ গ্লুকোজ কখনো সঞ্চিতবদ্ধ হিসেবে থাকে না, শ্বসনের প্রাথমিক উপাদান হলো গ্লুকোজ। আমরা কোশ্চেন যদি করি শ্বসনের প্রাথমিক উপাদান কি, তাহলে বলবো গ্লুকোজ। শ্বসনের প্রাথমিক উপাদান কি? বলবা গ্লুকোজ। এখন দেখো আমি যদি জিজ্ঞাসা করি যে দেখো গ্লুকোজ সাদা দানাদার পদার্থ, এখানে অনেক ডিটেলসে বলছে, অনেক কথাবার্তা বলা। একটা জিনিস মনে রাখো, গ্লুকোজ কিন্তু সাদা দানাদার পদার্থ, সাদে মিষ্টি, পানিতে দ্রবীভূত হয়। এগুলো কিন্তু তোমরা ওই যে গ্লুকোজ ডি এর কথা বললাম না, ওই গ্লুকোজ ডি এর ব্যাপারটার সাথেই রিলেটেড। কার সাথে রিলেটেড? গ্লুকোজ ডি এর ব্যাপারটার সাথে রিলেটেড, যে তোমার গ্লুকোজটা কিন্তু পানিতে
দ্রবীভূত হয়, মিষ্টি লাগে এবং এটা কিন্তু একটা রিডিউসিং সুগার। ওকে, এটা কিন্তু একটা রিডিউসিং সুগার। পানিতে দ্রবীভূত হয় কিন্তু ইথারে কিন্তু দ্রবণীয়, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে। তবে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানো আমাদের? এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের কাজটা। হ্যাঁ, কারণ আমাদের যদি এখানে কোশ্চেন আসে সাধারণত আমাদের হলো কাজ থেকে বেশি কোশ্চেন আসে, বলে যে গ্লুকোজের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বা গ্লুকোজের কাজ নয় কোনটি। গ্লুকোজের কাজ নয় কোনটি। তাহলে দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করি কি ভাইয়া এই যে গ্লুকোজের রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয় এটা বোঝা যাচ্ছে, কারণ কি রোগীরা যখন দুর্বল হয়ে পড়ে তাদের আমরা গ্লুকোজ খাওয়াই, তাই না, যাতে দ্রুত শক্তি পায়। তারপর দেখো রোগীকে দ্রুত শক্তি দিচ্ছে, বিভিন্ন ফল সংরক্ষণে হেল্প করতেছে, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ইউজ হচ্ছে, ভিটামিন সি তৈরি করতেছে। তাহলে কোশ্চেন করবে ভিটামিন সি তৈরি করে কে? ভিটামিন সি তৈরি করে কে? তাহলে বলবা ভিটামিন সি তৈরি করে হলো তোমার গ্লুকোজ। তারপর দেখো সরবিটল তৈরি করে কে? গ্লুকোজ হলো সরবিটল তৈরি করে। গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয় কোনটা? বলবা গ্লুকোজ। তারপর দেখো গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা একটু মনে রাখবা। এখান থেকে আপাতত আমাদের খুব একটা আর কিছু প্রয়োজন নাই। এখন আসো গ্লুকোজের রিং স্ট্রাকচার বা আলফা আর বিটা ডি গ্লুকোজের ব্যাপার স্যাপার। এখান থেকে আমি তোমাদের একটা ব্যাপার বলি, সাধারণত আমাদের রিং স্ট্রাকচারগুলো খুব একটা আসে না, বুঝছো? আমাদের রিং স্ট্রাকচারগুলো খুব একটা আসে না, তবে এর রিলেটেড বেশ কিছু ব্যাপার আছে, যেই ব্যাপারগুলো তোমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। দেখো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি গ্লুকোজের 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন, দেখো গ্লুকোজের 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনটা কাছাকাছি আসে, তখন কিন্তু তারা একটা রিং তৈরি করে, বুঝছো? একটা অক্সিজেনের সেতু তৈরি হয়, এইখানেই তোমার এই ব্যাপারটা মূল কাহিনীটা ঘটে। ওকে, আর আমি যদি তোমাকে বলি যে ভাই আলফা বিটা এইটার ব্যাপারটা আসলে কোথায় জানো? আলফা বিটার ব্যাপারটা হলো তোমার এই যে তোমার 1 নম্বর কার্বন দেখতেছো না, এইটার উপর যদি হাইড্রোক্সিলটা নিচে থাকে তাহলে বলবো তোমার আলফা হাইড্রোক্স মানে আলফা ডি গ্লুকোজ। আর যদি তুমি দেখো যে হাইড্রোক্সিলটা উপরের দিকে তাহলে বলো তোমার বিটা হাইড্রোক্সিল গ্রুপ, মানে বিটা হাইড্রোক্সিল। এইটা মানে মূল কথা। আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে হাইড্রোক্সিলটা নিচে আসছে তাহলে সেটা কী হবে, আলফা গ্লুকোজ নাকি বিটা গ্লুকোজ? তাহলে বলো আলফা গ্লুকোজ। উপরে আসছে তাহলে কী বলবা? বিটা গ্লুকোজ। আর যদি বলো যে ভাইয়া ডি গ্লুকোজ এল গ্লুকোজের ব্যাপারটা বলেন, ডিতে হলো ডেক্সট্রো রোটেটরি, এলতে লেভো রোটেটরি। তার মানে এটা কিন্তু পুরোটাই আইসোমারিজমের উপর ডিপেন্ডেন্ট। আলোকে কোন দিকে ঘুরাচ্ছে আর কোন দিকে ঘুরাচ্ছে না, বা বামে ঘুরাচ্ছে নাকি ডানে ঘুরাচ্ছে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আপাতত আমরা ওই জটিল ব্যাপারটাতে আমরা খুব একটা যেতে চাচ্ছি না, তবে আপাতত মনে রাখো হাইড্রোক্সিল গ্রুপটা যদি নিচে থাকে তাহলে বলবো তোমার মেইনলি তোমার আলফা গ্লুকোজ, আর যদি উপরের দিকে থাকে তাহলে বলবো তোমার বিটা গ্লুকোজ। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো, এখান থেকে আমাদের খুব একটা কিছু দরকার নাই, তবে একটা জিনিস আমাদের জন্য বেশি দরকার, যে বিটা গ্লুকোজ কী গঠন করে বলো তো? বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, আর আলফা গ্লুকোজ তৈরি করে স্টার্চ। তাহলে কোশ্চিন হইল স্টার্চ আর সেলুলোজ এগুলো কি বলো তো? এগুলো কিন্তু একটা পলিমার, ইতি তৈরি, এগুলো কিন্তু তোমার গ্লুকোজ দিয়েই তৈরি, তাই না? গ্লুকোজের পলিমার। তখন কোশ্চিনটা পড়বে স্টার্চ কী থাকে? আলফা ডি গ্লুকোজ। আর যদি বলি সেলুলোজে কী থাকে তাহলে বলো বিটা ডি গ্লুকোজ। তাহলে জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো, এখান থেকে আরও একটা ব্যাপার আছে, দেখো ডিআরএল গ্লুকোজ। ডিআরএল গ্লুকোজটা মূল কথা হলো ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি, কে কোন দিকে ঘুরাচ্ছে এটার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা এই ব্যাপারটা বলি। তবে আমাদের মনে রাখবা উদ্ভিদ দেহে সাধারণত আমাদের কিন্তু ডি গ্লুকোজটাই বেশি থাকে। এখন আসো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের মধ্যে মনে রাখবে এটা কিন্তু 6 কার্বন, তাই না? এটা কিন্তু একটা মনোস্যাকারাইড এবং এটা কিন্তু একটা রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার? কারণ মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, তবে ফ্রুক্টোজটা কিন্তু আমাদের কিটোজ শর্করা, তাই না? একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা কিটো হেক্সোস। কেন কিটো হেক্সোস? কারণ কিটোন গ্রুপ থাকে এবং 6 কার্বন বিশিষ্ট, সেজন্য কিন্তু এটা হেক্সোস। তারপর দেখো অধিকাংশ পাকা মিষ্টি ফল মধুতে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। অধিকাংশ পাকা মিষ্টি ফল আর মধুতে কি থাকে? তাহলে বলবা ফ্রুক্টোজ থাকে। পাশাপাশি এটাকে কিন্তু আমরা ফ্রুট সুগার বলতে পারি বা ফলের চিনি বলতে পারি। কেন? কারণ এটা ফলে থাকে তাই। তারপর দেখো গ্লুকোজ থেকে সহজেই কিন্তু ফ্রুক্টোজ তৈরি হয়। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি নর্মালি গ্লুকোজ থেকে কিন্তু সহজে ফ্রুক্টোজ তৈরি হতে পারে, এবং সুক্রোজের হাইড্রোলাইসিস থেকে কিন্তু আমরা মানে ফ্রুক্টোজ পাই। তার মানে আমরা কিন্তু, তুমি কিন্তু একটা জিনিস জানো, ফ্রুক্টোজকে ভাঙলে, সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, তাই না? সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, যেটাকে ভাঙলে আমরা গ্লুকোজ পাই আর এটা তোমার ফ্রুক্টোজ পাই, তাই না? তাহলে এই ব্যাপারটা তোমাদের টাইডি রাখতে হবে। তাহলে এখন যদি জিজ্ঞাসা করি বিটা রাখের কারণে কী পাওয়া যায় বলো তো? এটা কিন্তু আমরা ফ্রুক্টোজ পাই, তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখা দরকার। তবে এখান থেকে আমাদের কাজটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? কাজটা বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা কি তোমার মানে মিষ্টি? হ্যাঁ মিষ্টি অবশ্যই, স্ফটিকাকার, দানাদার এবং সাদা। মানে জাস্ট একবার রিডিং দিয়ে যাও, কোশ্চেনটা করতে পারে এভাবে যে ফ্রুক্টোজের ক্ষেত্রে কোনো সঠিক নয়, কোনো একটা চেঞ্জ করে দিবে। মনে করো হয়তো মিষ্টিটাকে মিষ্টি বা স্বাদবিহীন করে দিতে পারে, এটা চেঞ্জ করে দিতে পারে। তবে আমাদের জন্য বেশি দরকার যেটা ব্যবহার, যেটা কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় বস্তু মানে খাবার প্রস্তুত করার জন্য ফ্রুক্টোজ ব্যবহৃত হয়। সুক্রোজ খাদ্য বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়। আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া কোথা থেকে আমি সুক্রোজকে যদি ভাঙি তাহলে আমরা কী পাবো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। তাহলে আমাদের জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট।
তাহলে দেখো আমাদের জন্য এখন বক্স টাইপের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমাদের জন্য মানে বরাবরই কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লুকোজ কিন্তু একটা অ্যালডোহেক্সোজ। কেন অ্যালডোজ? কারণ আমরা জানি গ্লুকোজে কিন্তু একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং ফ্রুক্টোজে কিন্তু একটা কিটোজ গ্রুপ থাকে, তাই না? তার মানে এটা কিন্তু কিটোহেক্সোজ। তার মানে কিন্তু তোমার এই যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, এখানে কিন্তু তোমার কিটোজ গ্রুপ থাকবে। এটা কিন্তু আমরা গ্রেপ সুগার বলতেছি, হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের ফ্রুট সুগার বলতেছি, তাই না? ফ্রুট সুগার বলতেছি। এটা কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না, পরবর্তীতে গ্লুকোজ থেকে কিন্তু ফ্রুক্টোজ উৎপন্ন হইলেও হইতে পারে। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখা দরকার। এবং শ্বসনের প্রধান উপাদান কি বলতো? প্রাথমিক উপাদান কি? তাহলে বলো গ্লুকোজ। আর গ্লুকোজ হতে কিন্তু ফ্রুক্টোজ উৎপন্ন হয়, পরবর্তীতে আলটিমেটলি যা যেখানে পৌঁছানো দরকার বা যে কাজে ইউজ করা দরকার সেই কাজে ইউজ হয় মেইনলি। এখন দেখো এদের স্ট্রাকচার কোন ধরনের বলতো? পাইরানোজ ধরনের, আর এদেরটা কিন্তু ফিউরানোজ ধরনের। কোন ধরনের? ফিউরানোজ ধরনের। তাহলে এই জিনিসটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ম্যানোসটা কি বলতো? ম্যানোসটা কিন্তু একটা হেক্সোজ ছিল, এটা কিন্তু ম্যালটোজ না, হ্যাঁ, এটা কিন্তু ম্যালটোজ না। ম্যালটোজ কিন্তু আবার ডাইস্যাকারাইড, ম্যালটোজ কিন্তু ডাইস্যাকারাইড, হ্যাঁ, ম্যালটোজ কিন্তু ডাইস্যাকারাইড। আর যদি বলি যে ভাই এটা কি অ্যালডোজ, বলবে হ্যাঁ এটা একটা অ্যালডোজ। আর যদি বলি ভাই গ্যালাক্টোজটা কি, এটাও কিন্তু একটা হেক্সোজ এবং এটাও কিন্তু একটা অ্যালডোজ শর্করা। তার মানে আমি 6 কার্বনের ক্ষেত্রে বা হেক্সোজের ক্ষেত্রে অ্যালডোজ কিন্তু বেশিরভাগই পাচ্ছি। কিটোজ কোনটা পাইলাম? কিটোজ কিন্তু আমরা শুধুমাত্র ফ্রুক্টোজটাই পাইলাম কিটোজ, তাই না? তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখা লাগবে বা মনে রাখা লাগবে। এখন দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আপেক্ষিক মিষ্টতা যেটা, সেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রতিবার ঘুরে ঘুরে আসে, তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো এটা আমি মনে রাখার জন্য যেই মানে কোনো আলাদা করে কোনো নেমনিক মনে রাখতাম না, আমি এটা মনে রাখতাম কেমন জানো? দেখো সুক্রোজ, সুক্রোজ মানে কি? চিনি। তার মানে কি তুমি বাজার থেকে চিনি খাও, তার মানে তোমার পায়েস বানাও, চা বানাও, যেখানেই তুমি যা বানাও আলটিমেটলি কী ইউজ হচ্ছে? সুক্রোজ ইউজ হচ্ছে। তার মানে সুক্রোজটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরতেছো। স্ট্যান্ডার্ড জিনিসটা কত? 100। এখন মনে করো দেখো তুমি যদি গ্লুকোজ দিয়ে খেয়ে থাকো, গ্লুকোজে কিন্তু এত মিষ্টি না। গ্লুকোজ এত মিষ্টি? গ্লুকোজ এত মিষ্টি না, তার মানে একটু কম। এখানে 100 থেকে কম কি আছে বলো তো? একটু কম, একটু কম আছে, মোটামুটি 72 বা 74 মতো একটা কোশ্চিন আছে, অ্যান্সার আছে। এটা কত? এটা কিন্তু 74। তার মানে তুমি কিন্তু সুক্রোজটাও পারতেছো, গ্লুকোজটাও পারতেছো। এখন হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা মনে রাখবা কেমনে? মাঝে মধ্যে দেখবে কি কিছু কিছু আম আছে চিনির থেকেও মিষ্টি। চিনির থেকেও মিষ্টি মানে কি? মানে চিনি মানে সুক্রোজ, সুক্রোজের থেকে বেশি, মানে সুক্রোজের ডবল, মানে চিনির থেকে মিষ্টি মানে চিনির ডবল। মোটামুটি 200-এর কাছাকাছি, 200-এর কাছাকাছি একটাই আছে, 173। অ্যান্সার কী হবে? 173। এখন আছে মল্টোস আর হলো ল্যাকটোস। মনে রাখবা ষোলো মানে ল থাকলেই মানে ল্যাকটোস ল আছে না, ল কথাটা অনেকটা 6 বা 16 সাথে রিলেটেড, বুঝতে পারছো? বা 16, তার মূল কথা ল্যাকটোজ হলো 16, ল্যাকটোজের ডবল হলো মল্টোস 32। ঠিক আছে? আমি যদি জিজ্ঞেস করি মানে ল্যাকটোজ কোথায় থাকে? দুধে থাকে। ল্যাকটোজ ল মানে 16, তাহলে এই কথাটা মনে রাখতে হবে। ল্যাকটোজটা কত বলবো? তোমার 16, আর ল্যাকটোজের ডবল হলো তোমার, হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে সেটা হতো মল্টোস। এখন থাকে স্যাকারিন আর মনোলারিন। স্যাকারিন তো ওই যে দেখো নাই আগে আমাদের মানে বাপ মারা বলতো যে আইসক্রিম খাবি না, আইসক্রিম খাবি না কেন? কারণ ওখানে স্যাকারিন দেয়। কী দেয়? স্যাকারিন দেয়। কেন? কারণ অল্প পরিমাণ স্যাকারিন দিলে অনেক মিষ্টি হয়ে যায়। কেন মিষ্টি হয়ে যায়? চিনির থেকে প্রায় 5 গুণ বেশি মিষ্টি। এই জিনিসটা মনে রাখবো। আর মনোলারিন যেটা, মনোলারিনটা হলো তোমার 2000 গুণ মিষ্টি। ওকে, তার মানে আইসক্রিম বানানোর সময় মনোলারিন দিলেই তো ভালো করতো, তাই না? জানি না এটা আসলে তোমার পজিটিভ দিক কেমন বা ক্ষতিকর দিক আছে কিনা, এটার উপর আসলে ডিপেন্ড করবে। ওকে, তাহলে একটু সামনের দিকে চলে আসো। আমরা যে ব্যাপারটা বলতেছিলাম হেপ্টোজের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে সিরোহেপ্টোলোজ, এটা কিন্তু একটা অ্যালডোজ শর্করা। ওকে, তাহলে তোমরা আইডিয়া রাখতে পারো। তার মানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো কিন্তু আরও বেশিরভাগই আলোচনা করতে হলো মনোস্যাকারাইড। তার মনোস্যাকারাইড হলো যেটাকে ভাঙলে তুমি মানে সেটাকে আর আদ্য বিশ্লেষিত করতে পারবে না। তার তুমি যদি আরও ভাঙতে যাও তাহলে কী পাবা? তোমার কার্বন পাবা, হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা। কিন্তু ডাইস্যাকারাইডগুলো কিন্তু একটু ব্যতিক্রম। ডাইস্যাকারাইডগুলো কি? তুমি হলো 2টা মনোস্যাকারাইড পাবা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তো আমরা একটু ভিতরের দিকে চলে যাই। দেখো ডাইস্যাকারাইডের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে সুক্রোজটা কি দিয়ে তৈরি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি। ম্যালটোজটা তোমার গ্লুকোজ আর গ্লুকোজ, ল্যাকটোজটা তোমার গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে তৈরি। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উভয় কিন্তু একটা রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার না। সুক্রোজ রিডিউসিং সুগার না, এটা একটা ব্যতিক্রম। যে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু মেইনলি আমাদের কি সুগার? এটা কিন্তু আমাদের একটা রিডিউসিং সুগার। সরি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এগুলো কিন্তু আমাদের রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ যেটা সেটা কিন্তু আমাদের মানে একটা চিন্তা একটা ব্যাপার বলি। সুক্রোজ কিন্তু আমার রিডিউসিং সুগার না। কেন রিডিউসিং সুগার না? কারণ সেখানে কিন্তু তোমার কোনো মুক্ত মানে অ্যালডিহাইড বা কিরণ গ্রুপ থাকে না। তার মানে আমার ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ ছিল, গ্লুকোজ যেহেতু একটা অ্যালডোজ শর্করা, তার মানে এর কিন্তু মুক্ত অ্যালডিহাইড গ্রুপ ছিল, তার মানে এটা কিন্তু রিডিউসিং।
ফ্রুক্টোজ যেটা, ফ্রুক্টোজ কিন্তু তোমার হলো মানে কিটোজ গ্রুপ ছিল, মুক্ত কিটোজ গ্রুপ ছিল, সেটা কিন্তু একটা রিডিউসিং। কিন্তু এই দুটো মিক্সড আপ হয়ে গেল, তখন কিন্তু আর এদের মাঝে কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকলো না, তার মানে কিন্তু নন রিডিউসিং সুগার হয়ে গেল। ঠিক বুঝতে পারতেছো? তাহলে নিশ্চয় তোমাদের আইডিয়া রাখতে হবে। এখান থেকে সাধারণত আমাদের খুব একটা আর কিছু প্রয়োজন নাই। তবে দেখো, সুক্রোজ তৈরির সময় দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু তোমার এর বিজারণ ক্ষমতা লুপ্ত হয়। এটা খেয়াল রাখো, এটা কিন্তু বিজারণ ক্ষমতাহীন চিনি বলে, এই জিনিসটা মনে রাখবা। আর আমি যদি বলি এটা সংকেতটা কি C12H22। তবে একটা জিনিস তোমাকে বলি, সবুজ পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। তার মানে পাতায় তৈরি হলো গ্লুকোজ, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করবে কেমনে? গ্লুকোজ হিসেবে নেবে। কীভাবে? তাহলে বলবো সুক্রোজ হিসেবে। কীভাবে সুক্রোজ হয়? গ্লুকোজটা তোমার হঠাৎ করে ফ্রুক্টোজ হয়ে যেতে পারে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে মিলিত হয়ে তোমার সুক্রোজ তৈরি করতে পারে। এই সুক্রোজ হিসেবেই কিন্তু আরেক জায়গায় পৌঁছায় দেওয়া হয়। পরে ওই সুক্রোজ ভেঙে আবার ফ্রুক্টোজ তৈরি করে, ওই গ্লুকোজটাকে সে কাজে লাগায়। বুঝতে পারছো? এই হলো মূল কথা। তাহলে দেখো, মধুর প্রধান কাঁচামাল কি বলো তো? মধুর প্রধান কাঁচামাল কি? মধুর প্রধান কাঁচামাল হইল তোমার সুক্রোজ। সংকেতটা কি? C12H22। এখন চলে আসো, ইক্ষুর রসে কি থাকে বলো তো? 15% সুক্রোজ থাকে। কি থাকে ইক্ষুর রসে? 15% সুক্রোজ থাকে। কি থাকে? 15% সুক্রোজ থাকে। এই জিনিসটা মনে রাখবা। এখানে অনেক ব্যাপার স্যাপার বলছে, এটা সাধারণত আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি। কেন? কারণ আমরা জানি গ্লুকোজের মানে সাধারণত গ্লুকোজেরটা কত ছিল বলতো? 74 ছিল, তাই না? আর তোমার হলো যেটা সুক্রোজটা কিন্তু অলমোস্ট কত ছিল? 100 ছিল, তাই না? তাহলে অলমোস্ট কিন্তু প্রায় মানে 1.5 গুণ বা 2 গুণ। আর যদি বলতো যে তোমার ফ্রুক্টোজ আর যদি সুক্রোজের কথা চিন্তা করতাম, ওটা কিন্তু অলমোস্ট দ্বিগুণই হয়। আবার যদি ফ্রুক্টোজ আর গ্লুকোজের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট কত হয়? 3 টাইমস, তাই তো? 3 গুণ বেশি হয়। এইগুলো আসলে খুব একটা কোশ্চেন করে না, তবে কোশ্চেনটা করে এইভাবে যে এটা কি তোমার মানে সাধারণত সুক্রোজ যেটা, সেটা কি পানিতে দ্রবণীয়। বিশুদ্ধ অ্যালকোহল ইথার মানে কেমন? অদ্রবণীয়। গণনা করতে 188 ডিগ্রি, এটা মনে রাখবা। তবে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, সুক্রোজটা আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে বলতো? গ্লুকোজ তৈরি করে আর ফ্রুক্টোজ তৈরি করে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। এখান থেকে আমাদের কিছু দরকার নেই। তাহলে জিনিসটা তোমরা একটা আইডিয়া রাখো। এখন দেখো, শ্বসনের উপাদান হিসেবে সাধারণত সুক্রোজ ইউজ হয়, তবে আমাদের জন্য কাজটা বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড তৈরি করতে কি ইউজ হয়? তাহলে বলবো তোমার সুক্রোজ। যদি বলতাম ভিটামিন সি তৈরিতে ইউজ হয় কোনটা? ভিটামিন সি তৈরিতে ইউজ হয় কোনটা? তাহলে কি বলবা? ভিটামিন সি তৈরিতে কিন্তু আসলে আমাদের মেইন ইউজ হচ্ছে কোনটা? গ্লুকোজ, সেটা তাই না? গ্লুকোজ কিন্তু আমাদের ভিটামিন সি তৈরিতে ইউজ হচ্ছে। স্বচ্ছ সাবান তৈরিতে ইউজ হচ্ছে কোনটা বলতো? স্বচ্ছ সাবান তৈরিতে ইউজ হচ্ছে মেইনলি তোমার সুক্রোজ। তাহলে এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস একটু খেয়াল করো, এখান থেকে আমাদের আর কিছু খুব একটা নাই, সেলো ওয়াইজে চলে আসো। তার মানে আমি যদি বলি আমাদের সুক্রোজটা কী দিয়ে তৈরি হচ্ছে, তাহলে বলবো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি হচ্ছে। যদি বলি ভাই সেলোব্যাসটা কি? সেলোব্যাসটা কিন্তু একটা ডাইস্যাকারাইড, কী দিয়ে তৈরি হচ্ছে? তাহলে বলবো সেলোব্যাসটা তৈরি হয় বিটা ডি গ্লুকোজ দিয়ে। কী দিয়ে? বিটা ডি গ্লুকোজ দিয়ে। কী দিয়ে? বিটা ডি গ্লুকোজ দিয়ে। তাহলে এখান থেকে অনেক কথাবার্তা বলছে, যেহেতু এটা বিটা ডি গ্লুকোজ, মনে রাখবা বিটা 1,4 মানে গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত থাকে। এটা কিন্তু একটা তোমার দেখো মানে সেলোবায়োসটা কিন্তু একটা বিজারণক্ষম চিনি। আচ্ছা, এখান থেকে তোমার একটা ব্যাপার বলি। এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে তোমার সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডগুলো হইলো রিডিউসিং সুগার। সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডগুলো কি? রিডিউসিং সুগার। শুধুমাত্র সুক্রোজ যেটা, সেটা কিন্তু তোমার নন রিডিউসিং। ওকে, তার মানে আমি কিন্তু শুরুর দিকে যে আলোচনা করছিলাম, ওখানে কিন্তু একটা ব্যাপার বলছিলাম, সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড কি? সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো তোমার রিডিউসিং সুগার। কিন্তু ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজটা তোমার মানে সুক্রোজটা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও সেটা কিন্তু একটা নন রিডিউসিং। কেন? কারণ এখানে কিন্তু মুক্ত কোনো অ্যালডিহাইড গ্রুপ বা কিটোজ গ্রুপ থাকে না। তাহলে এটা মূল কথা। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া, যেহেতু আমাদের সেলোবায়োস এটা কিন্তু একটা ডাইস্যাকারাইড, তার মানে এটা কি তোমার রিডিউসিং সুগার হবে? অবশ্যই রিডিউসিং সুগার হবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর ম্যানোজ যেগুলো ছিল, ওগুলো কি রিডিউসিং সুগার হবে? ওগুলোও রিডিউসিং সুগার হবে। কেন? কারণ আমরা জানি সকল মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো রিডিউসিং সুগার। তারপর আমরা আরও ডিটেলসে আলোচনা করব, যখন আমাদের রিডিউসিং সুগারের পার্টটা আসবে তখন আমি সুন্দর করে লিখে দিব। ওকে, তাহলে একটু সামনের দিকে চলে আসো। যেটা বলতেছিলাম, যেহেতু সেলোবায়োস কিন্তু একটা ডাইস্যাকারাইড, তার মানে এটা কিন্তু একটা তোমার কী হবে বলতো? রিডিউসিং সুগার হবে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। তবে ব্রোমিন পানি দিয়ে যদি তোমার সেলোবায়োসকে জারিত করো, তাহলে কী হবে জানো? সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হবে। এখন চলে আসো ম্যালটোজ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই ম্যালটোজটা কি, মনে রাখবা ম্যালটোজটা হইলো আমাদের মেইনলি হলো একটা ডাইস্যাকারাইড। ম্যালটোজটা কি? একটা তোমার হলো ডাইস্যাকারাইড। ম্যালটোজটা কি? ডাইস্যাকারাইড। তার মানে এটা কি তোমার রিডিউসিং হবে নাকি নন রিডিউসিং হবে? এটা কিন্তু হলো তোমার রিডিউসিং না, নন রিডিউসিং না, তবে এটা কিন্তু আংশিক রিডিউসিং সুগার। এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। এটা কিন্তু তোমার আংশিক রিডিউসিং সুগার। কি সুগার? আংশিক রিডিউসিং সুগার। ওকে,
আংশিক রিডিউসিং সুগার। তাহলে এই জায়গাটা একটু ব্যতিক্রম। আমি কিন্তু পুরোটা আবার ডিটেলসে যখন আলোচনা করবো বা রিডিউসিং সুগারের পার্টটাতে যাবো তখন তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তবে একটা জিনিস মনে রাখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এই যে আমরা যেটা আলোচনা করতেছি ম্যালটোজ, এটা কি রিডিউসিং নাকি নন রিডিউসিং? বলবো আংশিক রিডিউসিং। যদি বলতে হবে ম্যানোসটা কি, ম্যানোসটা কিন্তু আবার রিডিউসিং। কেন বলো তো? ম্যানোসটা কিন্তু একটা মনোস্যাকারাইড, ম্যানোসটা কিন্তু আবার মনোস্যাকারাইড। হ্যাঁ, যদি আমরা বলতাম ম্যানোজ, হ্যাঁ ম্যানোস কি, সেটা কিন্তু একটা মনোস্যাকারাইড। সেটা কি মনোস্যাকারাইড। তার মানে সেটা কি হইতো বলো তো? সেটা কিন্তু আমাদের হয়তো রিডিউসিং সুগার। সেটা কি হইতো? রিডিউসিং সুগার হইতো। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে দেখো ওই কথাটাই আমি বলতেছিলাম যে দেখো স্টার্চের আংশিক ভাঙনের ফলে আমাদের কিন্তু ম্যালটোজ তৈরি হয়। তার মানে ম্যালটোজ কিন্তু একটা আংশিক রিডিউসিং সুগার। এটাকে ভাঙলে কি তৈরি হয় বলো তো? কি পাওয়া যায়? আলফা ডি গ্লুকোজ পাওয়া যায়। কি পাওয়া যায়? আলফা ডি গ্লুকোজ পাওয়া যায়। তার মানে এটা কোন বন্ধন থাকবে? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকবে। তাহলে এই জিনিসটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। সামনে দেখো অলিগোস্যাকারাইড। তার মানে আমরা কিন্তু ডাইস্যাকারাইড অলরেডি শেষ করে ফেলছি। তার মানে ডাইস্যাকারাইড আমরা কী কী ছিল দেখো তো? সুক্রোজ ছিল, তোমার কিন্তু সেলোব্যাস ছিল, আর কি ছিল? আর কিন্তু আমাদের ম্যালটোজ ছিল। ম্যালটোজটা কি বলবো তোমার? ম্যালটোজ আংশিক রিডিউসিং। সেলোব্যাসটা কি? রিডিউসিং। সুক্রোজটা কি? নন রিডিউসিং। তার মানে একটা জিনিস মনে রাখবা, সকল মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড, কথাটা লিখে নাও, সকল মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড সেটা হলো রিডিউসিং সুগার। তবে সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও, তবে সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও একটা নন রিডিউসিং সুগার। দেখো সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও তোমার নন রিডিউসিং সুগার, এবং ম্যালটোজ কিন্তু একটা তোমার আংশিক রিডিউসিং সুগার, আংশিক রিডিউসিং সুগার। তাহলে জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, এখন হচ্ছে অলিগোস্যাকারাইড। এই যে এখন অলিগোস্যাকারাইড, তার মানে কি? আমরা জানতাম মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো তোমার রিডিউসিং সুগার। তার মানে কি অলিগোস্যাকারাইড কি তোমার রিডিউসিং হবে? অলিগোস্যাকারাইড কিন্তু রিডিউসিং হবে না। অলিগোস্যাকারাইড রিডিউসিং হবে? অলিগোস্যাকারাইড কিন্তু রিডিউসিং হবে না। তাহলে নিশ্চয় খেয়াল করো, তাহলে এটা কিন্তু অলিগোস্যাকারাইডটা কিন্তু নন রিডিউসিং হবে। তার মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়। 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। এবং এটা কী দিয়ে কানেক্টেড বলো? তোমার গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে কানেক্টেড। কী দিয়ে কানেক্টেড? গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে কানেক্টেড। তাহলে একটা জিনিস খেয়াল করো, 3টা থাকলে বলবা কি ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে বলবা তোমার টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে বলবা পেন্টাস্যাকারাইড। এগুলো একটু মনে রাখতে হবে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া দেখো ট্রাইস্যাকারাইড মানে কি, ট্রাইস্যাকারাইড মানে কি, তুমি 3টা মনোস্যাকারাইড পাবা। উদাহরণ কি? খালি উদাহরণগুলো পড়বা এখান থেকে। গ্রাফিনোসকে ভাঙলে কি পাওয়া যায়? একটা গ্লুকোজ পাওয়া যায়, একটা ফ্রুক্টোজ পাওয়া যায়, একটা গ্যালাক্টোজ পাওয়া যায়, শেষ। তাহলে জাস্ট এইটুকু মনে রাখো, এখান থেকে আর বাইরে কিছুই জানার দরকার নেই। তারপর যদি জিজ্ঞেস করি ভাই টেট্রাস্যাকারাইডের আন্ডারে কি আছে বলো তো? স্টাকিওজ আছে আর একটা স্কার্ডোজ আছে। স্টাকিওজ কি দিয়ে তৈরি? গ্লুকোজ, ফ্রুক্টোজ আর 2টা গ্যালাক্টোজ দিয়ে তৈরি। তার কোশ্চেনটা করবেন, স্টাকিওস এটা কি মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড নাকি অলিগোস্যাকারাইড? বলতে হবে ভাই এটা অলিগোস্যাকারাইড। কেমন অলিগোস্যাকারাইড? যেন অন্তত বলতে পারো টেট্রাস্যাকারাইড। ওকে, তারপর দেখো পেন্টাস্যাকারাইডের আন্ডারে কি আছে? পেন্টাস্যাকারাইডের আন্ডারে আছে তোমার ভার্বাকোস। তাহলে কোনটার আন্ডারে কি আছে এটা যেন অন্তত বলতে পারো। হ্যাঁ, পেন্টাস্যাকারাইড মানে কি? 5টা মনোস্যাকারাইড পাবা। কি পাবা? 5টা মনোস্যাকারাইড পাবা। তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। সামনে চলে আসো, এখান থেকে আমাদের কিছু দরকার নাই। পলিস্যাকারাইডের মধ্যেও অনেক 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 ব্যাপার স্যাপার আছে, এখান থেকে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে আমাদের জন্য বেশি ব্যাপার হলো ইম্পর্টেন্ট যে আমাদের কিছু আছে গাঠনিক আর কিছু সঞ্চয়। গাঠনিক আন্ডারে কী ছিল? গাঠনিক আন্ডারে ছিল আমাদের আমি যদি বলি নর্মালি পলিস্যাকারাইড আছে আমাদের স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন, এগুলো তো জানোই। তবে সেলুলোজ যেটা সেটা কিন্তু প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এটা কিন্তু আমাদের গাঠনিক টাইপের। হ্যাঁ, তাহলে দেখো গাঠনিক টাইপের কী কী ছিল বলো তো? গাঠনিক টাইপের মধ্যে কিন্তু আমাদের সেলুলোজ ছিল, তাই না? আর যদি বলি সঞ্চয়ী পদার্থের মধ্যে কী ছিল বলতো? স্টার্চ ছিল আর গ্লাইকোজেন ছিল। তার মানে এইগুলো ডিটেলসগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে দেখো আমরা একটু নিচের দিকে যাই। দেখো গাঠনিকের আন্ডারে কী কী ছিল বলো তো? হেমিসেলুলোজ ছিল, পেকটিন ছিল, সেলুলোজ ছিল। তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। আর সঞ্চয়ের মধ্যে স্টার্চ ছিল আর গ্লাইকোজেন ছিল, এটাও তোমাদের মনে রাখা লাগবে। দেখুন তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি কোশ্চেনটা করবে এভাবেই, গাঠনিক পলিস্যাকারাইড 9 কোনটি, সঞ্চয়ী পলিস্যাকারাইড 9 কোনটি। তাহলে এইভাবে তোমাদের জানা লাগবে। এখন দেখো যেই ব্যাপারটা আমি বলতেছিলাম, আমাদের স্টার্চে চলে আসো। স্টার্চ মনে রাখবা অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নামক 2টা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নামক 2টা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবং একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু উদ্ভিদের স্টার্চটা কিন্তু সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। সাধারণত কিন্তু গ্লুকোজটাই পরবর্তীতে স্টার্চ বা স্বেচ্ছায় পরিণত হয়। এবং সাধারণত স্টার্চ যেটা সেটা কিন্তু আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। ওকে, কী দিয়ে তৈরি? আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। তাহলে এখন এই জায়গাটা না তোমাদের কনফিউশন হবে, ভাইয়া মনে হতে পারে কোনটা আলফা ডি গ্লুকোজ কোনটা বিটা ডি গ্লুকোজ মনে রাখবো কেমনি, তাই না? ব্যাপারটা তো এরকমই। জাস্ট তোমাদের এই জায়গাটা আমি ইজি করে দিই। তোমরা কয়েকটা কথা একটু লিখে নাও, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। হ্যাঁ, মনে রাখবা দন্ত স দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, দন্ত স দিয়ে শুরু হয়েছে, মানে সেলুলোজ। হ্যাঁ, সেলুলোজ
সেলুবায়োস দন্ত স দিয়ে শুরু হইলেই সেটা কী হবে বলতো, বিটা ডি গ্লুকোজ। কী হবে? বিটা ডি গ্লুকোজ। হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ। তবে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো আলফা। হ্যাঁ, তবে ব্যতিক্রম হলো তোমার স্টার্চ, যেটা আলফা ডি। ব্যতিক্রম হলো তোমার স্টার্চ, যেটা আলফা ডি। ওকে, তো এই জিনিসটা তুমি যদি অন্তত মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি জিজ্ঞাসা করি, ভাইয়া সেলুলোজ কী দিয়ে তৈরি? দন্তস আছে, বিটা ডি গ্লুকোজ। তার মানে এর মধ্যে কোন বন্ধন পাবা? তাহলে বলবা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন পাবা। যদি বলি যে ভাইয়া স্টার্চে কী পাবা? তাহলে বলবা আলফা ডি গ্লুকোজ। তার মানে যদি এটা ব্যতিক্রম ছিল তার মানে কিন্তু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন পাবা, তাই না? তাহলে এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখা লাগবে। সেলুবায়োস কী দিয়ে থাকবে? তাহলে বলো বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। তার মানে এই জিনিসগুলো যেগুলো আলোচনা করা হইলো তোমার জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বলতেছিলাম যে আমাদের এই পুরো চ্যাপ্টারের মধ্যে কার্বোহাইড্রেট পার্টটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক অনেক কোশ্চেন। সামনে আসো, যে এই ব্যাপারটা বলতেছিলাম যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয় না, সেটা কিন্তু পরবর্তীতে স্টার্চ হিসেবে জমা থাকে। সাধারণত এই যে তোমার ধান, গম, আলু এগুলো কিন্তু স্টার্চের প্রধান উৎস। আয়োডিন দ্রবণের স্টার্চটা কিন্তু নীল বর্ণ ধারণ করে, এটা মনে রাখতে হবে। এবং স্টার্চ যদি ভেঙে ফেলো তাহলে তুমি কী পাবা বলো তো? আলফা ডি গ্লুকোজ পাবা। এখন দেখো, স্টার্চ কিন্তু আমরা দুই প্রকার, মানে সাধারণত অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। তবে একটা জিনিস একটু খেয়াল করো যে অ্যামাইলোজগুলা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে তৈরি, হ্যাঁ, বা যুক্ত, মানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত, এবং 200 থেকে 1000টা তোমার গ্লুকোজ অণু নিয়ে অ্যামাইলোজ তৈরি করে। এবং এরা কিন্তু তোমার অশাখান্বিত, হ্যাঁ, মানে কোনো শাখা নাই। এবং অ্যামাইলোপেকটিন 2000 থেকে 2000টা থাকে, এবং এরা কিন্তু তোমার আলফা 1,4ও থাকে এবং আলফা 1,6ও থাকে, এবং এরা কিন্তু শাখান্বিত। তার মানে আমি জিজ্ঞাসা করি, অ্যামাইলোস কয়টা থাকে? মোটামুটি তোমার এখানে কয়টা বলছে? তোমার বলছে যে 200 থেকে 1000টা। আর এখানে কয়টা থাকে? এখান থেকে তোমার হলো 2000 থেকে 2,00,000টা। অ্যামাইলোজের ক্ষেত্রে শুধুমাত্র আলফা 1,4 থাকে। অ্যামাইলোপেকটিন যেটা, সেটা দিকে থাকে আলফা 1,4ও থাকে, আলফা 1,6ও থাকে। আর এটা তোমার অশাখান্বিত ছিল, অ্যামাইলোপেকটিনটা তোমার শাখান্বিত। কালার কি? এটা তোমার হলো, দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, স্টার্চে 22 ভাগ হলে অ্যামাইলোজ, 78 ভাগ হলে অ্যামাইলোপেকটিন থাকার কারণে, দেখো অ্যামাইলোজ থাকার কারণে স্টার্চের কালার কিন্তু কালচে নীল হয়। তবে অ্যামাইলোপেকটিনের সাথে কালার দিলে কিন্তু সেটা কেমন দেয় জানো? লাল বা পার্পল কালার দেয়। তার মানে অ্যামাইলোপেকটিন আছে না, পথে মনে রাখবা পার্পল। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের স্টার্চ আয়োডিনের সাথে কোন কালার দেয় বলতো? নীল কালার দেয়। কিন্তু অ্যামাইলোপেকটিনটা আয়োডিনের সাথে কোন কালার দিবে? পার্পল কালার দিবে। কোন কালার দিবে? পার্পল কালার দিবে। তাহলে জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। আর এখান থেকে দুইটা জিনিস একটু দরকার। গোল আলো স্টার্চ যেটা, সেটা কি? সেটা কিন্তু আমাদের মেইনলি সবচেয়ে বড়, আর চালের স্টার্চ যেটা, সেটা কিন্তু আমাদের সবচেয়ে ছোট। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে কষ্ট করে হইলেও মনে রাখতে হবে। আমি একটু সামারি করি। আমাদের স্টার্চ কী দিয়ে তৈরি? বলবো আলফা ডি গ্লুকোজ। কী থাকে? অ্যামাইলোজ থাকে। অ্যামাইলোপেকটিন থাকে কত ভাগ? 22 ভাগ আর 78 ভাগ। অ্যামাইলোজে আলফা 1,4 বন্ধন, আর এখানে কি অ্যামাইলোপেকটিনে আলফা 1,4 ও আলফা 1,6। এটা তোমার অ্যামাইলোজ যেটা, সেটা কিন্তু অশাখান্বিত, এটা কিন্তু শাখান্বিত। তারপর যদি বলি যে ভাই এখানে 200 থেকে 1000 থাকে, ওখানে 2,00,000 থেকে 2,000 থেকে 2,00,000 থাকে। তারপর যদি বলি যে এমনি নর্মালি কী কালার দেয়, মানে স্টার্চটা আয়োডিনের সাথে মানে তোমার নীল কালার দেয়, আর অ্যামাইলোপেকটিনের সাথে সেটা কী কালার দেয়? পার্পল কালার দেয়, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর দেখো কাজগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, কোন কালার দেয়? নীল কালার দেয়, হ্যাঁ। তারপর বাকিগুলো তোমরা একটু আই থিঙ্ক করতে পারবা। স্টার্চে কিন্তু কোনো বর্ণ নাই, গন্ধ নাই, স্বাদ নাই, এগুলো রিডিং দিও। ফেলিং দ্রবণ কর্তৃক স্টার্চ কিন্তু বিজারিত হয় না। ওকে, কেন বিজারিত হয় না? কারণ আমরা জানি এটা কিন্তু স্টার্চ, এটা পলিস্যাকারাইড হলে কি তোমার রিডিউসিং হবে? রিডিউসিং হবে না তো। তার মানে এটা কিন্তু তোমার নন রিডিউসিং। অলিগোস্যাকারাইডগুলো কি রিডিউসিং হবে? হবে না। যদি বলে ডাইস্যাকারাইড হবে। কিন্তু সুক্রোজ কি হবে? সুক্রোজ কিন্তু হবে না। ওকে, তাহলে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এখন দেখো, ওই ব্যাপারগুলোই আমরা আলোচনা করতেছিলাম যে আয়োডিন দ্রবণে স্টার্চ কোন কালার দেয়? নীল কালার দেয়, এটা মনে রাখবা। আর এখান থেকে আমাদের খুব একটা বেশি কিছু দরকার নাই। স্টার্চের ব্যাপারটা একটু তোমরা দেখো, যে এটা কিন্তু আসলে তোমার গ্লুকোজ, অ্যালকোহল, চোলাই মতো এতে ইউজ হয়, কাগজ আঠা তৈরিতে ইউজ হয়। একবার তোমরা রিডিং দিলে তোমরা মোটামুটি বুঝতে পারবা। এখন চলে আসো সেলুলোজে। সেলুলোজটা কি? এটা কিন্তু আমাদের একটা পলিমার, এবং আমি তোমাদের বলছিলাম দন্ত স দিয়ে সেলুলোজ, তার মানে বিটা ডি গ্লুকোজ, তাই না? কি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। তার মানে কোন বন্ধন থাকবে? বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকবে। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন এবং বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, এটা একটু মনে রাখতে হবে। এবং এখান থেকে কয়েকটা মানে উদাহরণ দেওয়া আছে, দেখো। তুলায় কত পার্সেন্ট বলো তো? তুলায় সেলুলোজ 94%, লিনেনে 90%, তন্তুকোষে 90%, কাঠে 60%, তৃণলতায় 30 থেকে 40%, আর মাটিতে 40 থেকে 70%। মনে রাখবা কেমনি? দেখো, শুরু যেটা দিয়ে হয়েছে সেটা তো মোটামুটি বোঝাই যায় যে এটা বেশি থাকবে। তাহলে তুলা মানে শুরু যে হয়েছে, তুলা দিয়ে শুরু হয়েছে, তারপর লিনেন, হ্যাঁ। তার মানে এই দুটো কিন্তু তোমার মোটামুটি মনেই থাকবে। তুলা দিয়ে 94%, লিনেন 90%, এটা মনেই থাকা উচিত, মানে অ্যাটলিস্ট
প্রথম দুইটা মানুষটা তো অন্তত চেনাই যায়। সাপোজ মনে করো তোমার কারোর সাথে দেখা হইলো, এক গাদা অনেকগুলো মানুষের সাথে দেখা হয়েছে, তুমি প্রথম জনের সাথে যে কথা বলছো এটা তোমার অন্তত মনে থাকা উচিত, তাই না? তার মানে এটা কিন্তু 94 আর কিন্তু পরেরটা 90। আর কাঠটা একটু কষ্টকর মনে রাখতে পারো, যদি মনে না থাকে তাহলে ইউজ করার নাই 60%। তবে তন্তুকোষ যেটা, তন্তুকোষ, হ্যাঁ তন্তুকোষ যেটা সেটা দেখো, সরি তৃণলতা একটু বলে দেয়, তৃণলতা তাহলে দেখো ততে তৃণলতা, ততে 30, হ্যাঁ 30 থেকে 40%, কত পার্সেন্ট? 30 থেকে 40%। আর মাটিতে 40 থেকে 70%, এটা একটু তোমরা জাস্ট কষ্ট করে মনে রাখবা। তাহলে আমাদের জন্য যেটা বেশি দরকার, আমরা কি সেলুলোজ হজম করতে পারি? আমরা কি ঘাস খেতে পারি? পারি না কেন? কারণ আমাদের কিন্তু সেলুলোজ এনজাইম নাই। কি নাই? সেলুলোজ এনজাইম নাই। সেলুলোজ এনজাইম না থাকলে, যদি তোমার সেলুলোজ এনজাইম থাকতো, তাহলে কিন্তু এই যে তোমার মানে এত মারামারি কাটাকাটি এগুলো কিন্তু থাকতো না। কেন থাকতো না বলো তো? দেখো তোমার দুনিয়ার এত সব কিছু কেন, এই যে খাওয়া দাওয়া আনুষঙ্গিক সব কিছুই তো, যদি খাওয়া দাওয়ার ব্যাপার না থাকতো তাহলে কি তোমার এত পরিশ্রম করা লাগতো? জাস্ট আশেপাশে পড়ে মানে এত গাছপালা, এত পাতা ঘাস ফলমূল যা আছে, ফলমূলগুলো তো আমাদের পরিপাক হয়, তবে এই যে ঘাস পাতা, গাছের পাতা কি থাকে? সেলুলোজ থাকে। গাছের বাকল কি থাকে? সেলুলোজ থাকে। যদি আমাদের সেলুলোজ থাকতো, আমরা তো এই ঘাস পাতা এইসব ছাগলের মতো সব কিছু খেয়ে বেঁচে থাকতে পারতাম। পারি কি? পারি না। কেন পারি না? সেলুলোজ এনজাইম নাই। ওকে, তো এই ব্যাপারটাই হলো আমাদের এখানে বলছেন যে সেলুলোজ এনজাইম যেহেতু নাই, আমরা কিন্তু সেলুলোজ পদার্থটা হজম করতে পারি না। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে। তো জিনিসটা একটু আইডিয়া রাখো। আচ্ছা সরি একটু, আচ্ছা ওকে, দেখো যেটা বলতেছিলাম, এখান থেকে আমাদের বিজ্ঞানী পায়েন, অ্যানসেলমি পায়েন, হ্যাঁ কী করছে বলতো? সেলুলোজ আবিষ্কার করছে। কী করছে? সেলুলোজ আবিষ্কার করছে। আর এই যে দেখো কোবায়াসি আর শর্ট, এই বিজ্ঞানীরা কৃত্রিম সেলুলোজ মানে সংশ্লেষ করে, এগুলো তোমরা দেখো। এটা তোমার হোমোগ্লোবিন রিডিং দিতে হবে, হ্যাঁ মনে রাখবা। সেলুলোজ কিন্তু তোমার স্বাধীন, গন্ধহীন, সাদা, কঠিন, এগুলো মনে রাখবা। পানিতে কেমন অদ্রবণীয় এবং অবিজারক পদার্থ, আণবিক ভর 2 থেকে অনেকগুলো কথাবার্তা বলছে, এত লাগে না আমাদের। এটা কিন্তু বিচরণ ক্ষমতাবিহীন, এটা আমাদের জন্য লাগবে। কেন বিচরণ ক্ষমতাবিহীন? যেহেতু পলিস্যাকারাইড কিন্তু তোমার রিডিউসিং ক্যাপাসিটি নাই। এবং আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না। আয়োডিন দ্রবণে কোনো রং দেয়? মনে রাখবা, রং দেয় না। তার মানে আয়োডিনের সাথে স্টার্চ কোন কালার দেয়, এটা একটু মনে রাখবা, হ্যাঁ এটা নিজেরা লিখে নিবা, গুছাই নিবা। আয়োডিনের সাথে অ্যামাইলোপেকটিন কোন কালার দেয়, এটা একটু লিখে নিবা, হ্যাঁ অ্যামাইলোপেকটিন কোন কালার দেয় এটা মনে রাখবা। গ্লাইকোজেন কোন কালার দেয় এটা মনে রাখবা, গ্লাইকোজেন। আর মনে করো সাপোজ এখানে কী পড়লাম? স্টার্চ পড়লাম, তাই না? সরি স্টার্চ তো লিখছি। এটা আমাদের সেলুলোজ কি কোন কালার দেয় এটা একটু লিখবা। সেলুলোজ কোনো কালার দেয় না। ওকে, সেলুলোজ কোনো কালার দেয় না। তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং ব্যবহারগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি বলতো? সেলুলোজ দিয়ে তৈরি। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় এবং অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। তারপর দেখো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজ হিসেবে ইউজ হচ্ছে, বায়োটেকনোলজিতে ইউজ হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য এই জায়গাগুলো তোমাদের খুব ভালোভাবে একটু আইডিয়া রাখতে হবে। কাজগুলো তোমরা একটু নিজে কষ্ট করে হইলেও তোমাদের পড়ে নিতে হবে। এবং মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না? কারণ সেলুলোজ এনজাইম নাই, তাই না? সেটা কিন্তু আমরা হজম করতে পারি না। স্টার্চ আর সেলুলোজের পার্থক্যটা আমাদের জন্য একটু দরকার। দেখো আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এটা কিন্তু তোমার শাখান্বিত পলিমার, এটা কিন্তু অশাখান্বিত পলিমার। এটা কিন্তু সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, এটা কিন্তু গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। নীল কালার দেয়, এটা কোনো কালার দেয় না, হ্যাঁ এটা হজম করতে পারে, এটা কিন্তু হজম করতে পারে না। ওকে, তাহলে মনে আমরা পলিস্যাকারাইডের আন্ডারে অলরেডি কিন্তু 2টা পড়ে ফেলছি। পলিস্যাকারাইডের আন্ডারে আমরা কিন্তু অলরেডি 2টা পড়ে ফেলছি। আমাদের বাকি আছে কি? আমাদের বাকি আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনটা কাদের ক্ষেত্রে থাকে? গ্লাইকোজেনটা থাকে মানুষের ক্ষেত্রে। কোথায় থাকে? মানুষের ক্ষেত্রে থাকে, বা অন্যান্য প্রাণীগুলোর ক্ষেত্রেও থাকে। মানে গ্লাইকোজেন কিন্তু আমাদের লিভারে জমা থাকতে পারে, পাশাপাশি কিন্তু আমাদের মাংসপেশিতেও জমা থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো আমি তোমাকে বলি যে গ্লাইকোজেন এটা কিন্তু তোমার আলফা ডি গ্লুকোজ হবে, তাই না? আমি বলছিলাম যে দন্তস থাকলে সেটা বিটা ডি, বা এগুলো কি আলফা ডি। তাহলে এই যে দেখো গ্লাইকোজেনের মূল উপাদান কি বলতো? আলফা ডি গ্লুকোজ। এবং প্রাণীদেহের যকৃতে এবং মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে। গ্লাইকোজেনটা কীভাবে তৈরি হয় বলতো? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় এবং এর জন্য দায়ীকে মেনলি ইনসুলিন, মেনলি মানে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে হেল্প করে। এবং এই ধর্মটা একটু তোমাদের রিডিং দিতে হবে, হ্যাঁ রিডিংটা দিবা। দেখো গ্লাইকোজেন তো পানিতে আংশিক দ্রবণীয়, তাহলে কোশ্চেন যদি করবে সেলুলোজ কি দ্রবণীয়? অদ্রবণীয়। স্টার্চ কি দ্রবণীয়? আর যত জানি যে স্টার্চ মানে দ্রবীভূত হয় না। গ্লুকোজ দ্রবণীয়। তার মানে কোনটা দ্রবণীয় কোনটা দ্রবণীয় না, এটা তোমরা একটু গুছাই লিখে নিও, তাহলে তোমার জন্য একটু বেটার হবে, হ্যাঁ। কারণ ব্যাপারটা হলো কি, সবগুলো যখন এইভাবে মানে হ্যাপাজার্ড করে পড়বা, তোমরা কিন্তু গুছাই উঠতে পারবে না। তাহলে আমি তোমাকে একটু ব্যাপারটা বলি যে দেখো গ্লাইকোজেন, তাহলে একটু তোমরা লিখে নাও। গ্লাইকোজেন যেটা, সেটা কি তোমার আংশিক দ্রবণীয়, তাই না? আংশিক। সেলুলোজ হলো কি? সেলুলোজ হলো অদ্রবণীয়, তাই না? অদ্রবণীয়। তারপর যদি বলি যে আরেকটা যেটা বললাম, কিছু কথা বললাম আমরা স্টার্চের কথা বললাম, তাই না? স্টার্চ,
স্টার্সটা কি এটা তোমরা একটু নিজে খুঁজে লিখে নিবা, ওকে? আর এটা লিখে তোমরা অবশ্যই একটু গ্রুপে পোস্ট করে দিও, আমি অন্তত দেখে নিব, ওকে? তবে একটা জিনিস খেয়াল করো, আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু তোমার মানে এটা কোন কালার দেয় বলো তো? এটা কিন্তু আমাদের লালচে বেগুনি কালার দেয়। কোন কালার দেয়? লালচে বেগুনি কালার দেয়। এবং দেখবে কি তাপ দিলে লাল বর্ণ চলে যায়, ঠান্ডা হলে কালো বর্ণ চলে আসে। তাহলে এই জিনিসটা একটু তোমাদের আইডিয়া রাখা লাগবে। এবং যকৃতের গ্লাইকোজেন পরে কিন্তু গ্লুকোজে পরিণত হতে পারে, রক্তে গ্লুকোজের অভাবটা কিন্তু পরে পূরণ করতে পারে। সহজ কথা, তুমি জমা করে রাখতেছো কেন? পরে যেন সাপোর্ট পাও, তাই না? তার মানে কি জমা করে রাখার প্রক্রিয়াটা হলো গ্লাইকোজেনেসিস, আর ভেঙে ফেলার প্রক্রিয়াটা হলো তোমার গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। আর ব্যাপারটা কি মনে রাখবা, পেশির কাজে হেল্প করে, যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা স্বাভাবিক রাখে। তার মানে আমাদের কিন্তু অলরেডি তোমার মেইনলি আমাদের যে বড় পার্টটা ছিল, গঠনিক ভিত্তিতে যে পার্টটা ছিল, সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। তার মানে তুমি কিন্তু অলরেডি বড় একটা পার্ট শেষ করে ফেলছো। এখন যেটা আসে সেটা কি? সেটা আসে আমাদের হলো তোমার বিচারণ বা রিডিউসিং ক্যাপাসিটি, কিন্তু অলরেডি বলে ফেলছি। সহজ কথা মনে রাখবা, আমাদের কয়টা পার্ট? 3টে পার্ট। একটা হলো রিডিউসিং, মনে রাখবা রিডিউসিং আন্ডারে লিখে নাও, রিডিউসিং আন্ডারে লিখে নাও সব মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড, সব মোনো আর ডাইস্যাকারাইড, সব মোনো আর ডাইস্যাকারাইড, সব মোনো আর ডাইস্যাকারাইড। এটা কি? সব মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড হলো তোমার রিডিউসিং। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো সুক্রোজ। ব্যতিক্রম কি? সুক্রোজ। ব্যতিক্রম হলো সুক্রোজ। আরেকটা ব্যতিক্রম কি? আরেকটা ব্যতিক্রম হলো তোমার ম্যালটোজ। ম্যালটোজ। আরেকটা ম্যালটোজটা কি? আংশিক রিডিউসিং সুগার। আংশিক রিডিউসিং সুগার। আংশিক রিডিউসিং সুগার লিখে নাও তোমরা। আংশিক রিডিউসিং সুগার। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া সব মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কি, বলবো তোমার রিডিউসিং। ব্যতিক্রম কি? সুক্রোজ। কেমন? নন রিডিউসিং। ম্যালটোজটা কি? রিডিউসিং। আর বাকি যেগুলো থাকে অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড এগুলো কি? সব নন রিডিউসিং, সব নন রিডিউসিং, ওকে? তার মানে দেখো নন রিডিউসিং কি? সব মানে সব দেখো সুক্রোজ, সুক্রোজ কিন্তু ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও কিন্তু নন রিডিউসিং। এই দেখো ট্রাইহ্যালোজ, পলিস্যাকারাইড, এগুলো সবগুলো তোমার অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইডের আন্ডারে পড়ে, তাই না? এগুলো কিন্তু তোমার মানে মেইনলি নন রিডিউসিং। আর রিডিউসিং এর আন্ডারে কি ছিল? এগুলো তোমার মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড ছিল, এটা কিন্তু ব্যানাডিং দ্রবণ আর ফেলিং দ্রবণ দ্বারা বিজায়িত হয়, এটা কিন্তু বিজায়িত হয় না। শেষ, ওকে? তাহলে আই থিঙ্ক আমরা মোটামুটি যে পুরা ক্লাসিফিকেশন যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলছি। এখন আসো এই পার্টটাতে, হেমিসেলুলোজ। হেমিসেলুলোজের মধ্যে আমাদের বেশ কিছু ব্যাপার আছে। হেমিসেলুলোজের উদাহরণগুলো কি? মনে রাখবে গ্লুকান আর জাইনান, শেষ। এর থেকে বেশি কিছু পড়বা না। আর একটা জিনিস দেখো যে কাইটিন, কাইটিনটা কি দিয়ে তৈরি বলো তো? কাইটিন হলো তোমার দেখো ছত্রাকের কোষপ্রাচীর যেটা, সেটা কাইটিন। কাকড়া লোবস এগুলোতে কিন্তু কাইটিন থাকে, এটা মনে রাখবা। কার্বোহাইড্রেট ডেরিভেটিভের মধ্যে এখানে আমাদের 2টা লাইন আছে যেটা আমাদের দরকার, যে তোমার মনে করো হাইড্রোক্সিল গ্রুপ অ্যামিনো অ্যাসিড দ্বারা মানে অ্যামিনো গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তখন তাকে গ্লুকোসামিন তৈরি করে, বুঝছো? মানে মূল কথা, গ্লুকোজের একটা হাইড্রোক্সিল গ্রুপ যদি অ্যামিনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়, আর কী তৈরি হবে? গ্লুকোসামিন তৈরি হবে। কী তৈরি হবে? গ্লুকোসামিন তৈরি হবে। আর যদি গ্যালাক্টোজের একটা হাইড্রোক্সিল গ্রুপ যদি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তাহলে কী হবে? বলো গ্যালাক্টোসামিন, তাই না? গ্যালাক্টোসামিন। তার মানে গ্লুকোসামিন থেকে তৈরি হয় কাইটিন, আর গ্যালাক্টোসামিন থেকে তৈরি হয় কি জানো? গ্যালাক্টোসামিন থেকে তৈরি হয় তরুণাস্থির প্রধান উপাদান, ওকে? মানে গ্যালাক্টোসামিনটা হলো তরুণাস্থির প্রধান উপাদান, আর গ্লুকোসামিনটা হলো কাইটিনের প্রধান উপাদান, ওকে? আর কাইটিনটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা একটু মনে রাখো। এখানে আমাদের জন্য আর কিছু লাগবে না। আর কাজটা আমাদের জন্য একটু দরকার, এই ভূমিকাগুলো একটু তোমরা রিডিং দিবা, যে দেখো এটা তোমার শক্তি দিবে, গাঠনিক একটা ভিত্তি দিবে, তারপরে এই যে গ্লাইকোজেন তোমার এই সেই অনেক কথা তো বলছে, দেখো হাড়ের সন্ধিস্থল লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করে, রাইবোজ ডিঅক্সিরাইবোজ তৈরি করে, এই রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো জাস্ট আমরা একটু খেয়াল রাখতে পারো। এখান থেকে আমাদের জন্য আর কিছু প্রয়োজন নাই। তাহলে আই থিঙ্ক মোটামুটি তোমাদের অন্তত ক্লিয়ার করতে পারছি। তাহলে এখন আসতেছে আমাদের অ্যামিনো অ্যাসিড। তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা এই গ্লুকোজের পার্টটা পুরোটা বুঝতে পারছো কিনা। আমাকে একটু কাইন্ডলি জানাও গ্লুকোজের পার্টটা তোমাদের ক্লিয়ার কিনা। এখন আসো আমরা একটু আগায় যাই, অ্যামিনো অ্যাসিডে চলে আসি, আমাদের লাস্ট টপিক, ওকে? আমাদের আজকে অ্যামিনো অ্যাসিড হলো আমাদের আজকে লাস্ট টপিক। অ্যামিনো অ্যাসিড আমাদের জন্য বেশি ইজি, বেশি যে কঠিন ব্যাপারটা এরকম না, হ্যাঁ? বেশি কঠিন যেমন না। একটা জিনিস একটু খেয়াল করো, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করো, আমি তোমাকে বলি যে অ্যামিনো অ্যাসিড হইলো মানে, আমি তোমাকে একটা স্ট্রাকচার দেখাই। তোমাদের কেমিস্ট্রিতে তোমরা হয়তো পড়ে আসছো যে আমাদের কিন্তু সব কিছু ওই কার্বনকে ঘিরেই সব আলোচনা হয়, তাই না? তাহলে দেখো আমি যদি একটা স্ট্রাকচার আঁকি, দেখো কার্বন, আর এতে কিন্তু 4টা হাত, তাই না? কার্বনের কয়টা হাত? 4টা হাত। যেহেতু অ্যামিনো অ্যাসিড, তার মানে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। তাহলে দেখো একটা অ্যামিনো গ্রুপ দিলাম, একটা অ্যামিনো গ্রুপ দিলাম, আর এটাকে দিলাম কার্বক্সিল গ্রুপ দিলাম। আর বাকি থেকে কয়টা হাত বলো তো? 2টা হাত। এই 2টা হাতের মধ্যে একটা দেবো হাইড্রোজেন আর একটা দেবো অ্যালকাইল গ্রুপ, ওকে? তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন, হ্যাঁ? দেখছো, এটা কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। তাহলে দেখো এই অ্যামিনো অ্যাসিড মানে নর্মালি প্রথম মানে আসলে কে আবিষ্কার করেন? এমিল ফিশার এবং হোম ফিস্টার, হ্যাঁ? এটা একটু মনে রাখো। এখান থেকে আর বেশি কিছু খুব একটা আমাদের যে লাগে ব্যাপারটা এরকম না। তবে একটা জিনিস মনে রাখবা, আমাদের না
টোটাল 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কত প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? টোটাল 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তবে 20 প্রকার হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, মানে মূল কথা প্রোটিনে, মানে আমাদের, সরি আমি তোমাকে একটা ব্যাপার বলি, ওই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ওই ব্যাপারটা আমি যাচ্ছি না, আপাতত তোমাকে ব্যাপার বলি যে আমাদের টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? মনে রাখবো টোটাল অ্যামিনো অ্যাসিড হলো 28টা। টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? 28টা। এর মধ্যে 20টা হইলো প্রোটিন তৈরিতে হেল্প করে। হ্যাঁ, 20টা হলো তোমার প্রোটিন তৈরিতে হেল্প করে, এবং 8টা হইলো, মানে 8টা হইলো তোমার অত্যাবশ্যকীয়, আর 12টা হইলো তোমার অনাত্যাবশ্যকীয়। ঠিক আছে, 8টা হলো অত্যাবশ্যকীয় আর 12টা হলো কি অনাত্যাবশ্যকীয়। তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, আমরা এটা পরে ক্লিয়ার করতেছি। ওকে, তাহলে আমরা আরেকটু আগায় যাই। তুমি একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের 20 প্রকার অ্যামিনো অ্যাসিড মেইনলি তোমার প্রোটিন তৈরি করে, তাহলে আমি জিজ্ঞাসা করি টোটাল প্রোটিন কয়টা? টোটাল প্রোটিন হলো 28 প্রকার। টোটাল প্রোটিন লিখে নাও তোমরা, টোটাল প্রোটিন, এই পার্টটা গুছাও, তোমরা একটু গুছাই নাও। হ্যাঁ, টোটাল প্রোটিন হলো 28 প্রকার। প্রোটিন তৈরিতে হেল্প করে কে? প্রোটিন তৈরিতে হেল্প করে 20টা অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, সরি আমি একটু ভুল বলছি, টোটাল অ্যামিনো অ্যাসিড হলো 28টা। হ্যাঁ, টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? টোটাল অ্যামিনো অ্যাসিড হলো 28টা, মানে 28 প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তবে যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে কয়টা অ্যামিনো অ্যাসিড, তাহলে বলবো 20টা অ্যামিনো অ্যাসিড। আর যদি বলি ভাই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, তাহলে বলবো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো বড়দের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কয়টা? বলবো 8টা। অনাত্যাবশ্যকীয় কয়টা? 12টা। যদি বলি ভাই ছোটদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কয়টা, তাহলে বলবো 10টা। অনাত্যাবশ্যকীয় কয়টা? 10টা। ঠিক আছে, লিখি না, আমি একবার রিপিট করি। টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? 28টা। টোটাল অ্যামিনো অ্যাসিড কয়টা? 28টা। লেখো, টোটাল অ্যামিনো অ্যাসিড 28টা। যদি বলি যে ভাইয়া প্রোটিন তৈরিতে হেল্প করবে এরকম অ্যামিনো অ্যাসিড কয়টা, তাহলে বলবো 20টা। বড়দের ক্ষেত্রে এখন তুমি একটা ভাগ করো, একটা ভাগ করো। বড়দের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কয়টা? বলবো 8টা। অনাত্যাবশ্যকীয় কয়টা? 12টা। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কয়টা? তাহলে বলবো 10টা। অনাত্যাবশ্যকীয় কয়টা? 10টা। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড লেখো, সেমি ইসেনশিয়াল। সেমি ইসেনশিয়াল, আমি একটু লিখেই দিই, তুমি একটু খেয়াল করো। সেমি ইসেনশিয়াল, সেমি ইসেনশিয়াল, সেমি ইসেনশিয়াল। সেমি ইসেনশিয়াল কোনগুলো জানো? সেমি ইসেনশিয়াল হলো তোমার 2টা। কয়টা? 2টা। ঠিক আছে, আমরা এটা আরেকটু পরে কভার করে ফেলবো, তবে আপাতত তার আগে আমরা এই ডিটেলসটা একটু পড়ে যাই। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করো, আমাদের এই যে তুমি মানে অ্যামিনো অ্যাসিডের যে গঠনটা দেখতেছো, হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিডের প্রধান গঠন। এখানে তুমি একটা অ্যালকাইল গ্রুপ দেখতেছো না? অ্যালকাইল গ্রুপ দেখতেছো তো? অ্যালকাইল গ্রুপ যদি আমি অ্যালকাইল গ্রুপ দিলাম না, মনে করছো অ্যালকাইল গ্রুপ মানে কি? মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ। সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ কোনটা বলো তো? মিথাইল গ্রুপ, তাই না? মনে করছো আমি অ্যালকাইল গ্রুপ দিলাম না, আমি কি দিলাম? একটা হাইড্রোজেন দিলাম। তার মানে এই জায়গাটা তোমার হাইড্রোজেন, এই জায়গাটা কি? হাইড্রোজেন। তার মানে এই যে স্ট্রাকচারটা এখন যে তৈরি হইলো, সেইটা হইলো অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে ছোট আকৃতির অ্যামিনো অ্যাসিড। এর থেকে ছোট আকৃতির অ্যামিনো অ্যাসিড আর জীবন সম্ভব না। বুঝতে পারছো? তার আমি জিজ্ঞাসা করি যে ভাই সবচেয়ে ছোট আকৃতির অ্যামিনো অ্যাসিড কোনটা বলো তো? গ্লাইসিন। আর যদি সবচেয়ে, আর যদি তোমার এই যে অ্যালকাইল গ্রুপ যেটা, এই যেখানে তোমার অ্যালকাইল গ্রুপ ছিল না, এই অ্যালকাইল গ্রুপ যদি মিথাইল গ্রুপ হইতো তাহলে কি হতো জানো? অ্যালানিন হইতো। তাহলে কোশ্চেনটা এভাবেই করে যে তোমার অ্যামিনো অ্যাসিডে অ্যালকাইল গ্রুপে যদি হাইড্রোজেন হয় তাহলে কী হবে? তাহলে বলো তোমার মেনলি গ্লাইসিন। আর যদি তোমার হলো মিথাইল গ্রুপ হয় তাহলে কি বলবা? অ্যালানিন বলবা। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। এবং অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত কি বলো তো? সাধারণ সংকেত এইটা একটু আইডিয়া রাখতে পারো। সাধারণত এইভাবে মনে রাখলে তোমাদের মনে থাকবে না, কিন্তু তোমরা যদি একটু একে মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজি। কারণ আমি কিন্তু এখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবো, কেন বলো তো? আর তারপর দিবা একটা সি ও, তারপর আবার OH দিবা, এখানে তোমার একটা আবার একটা হাইড্রোজেন দিবা, আর একটা NH2 দিবা। তার মানে তুমি অপশনের সাথে যদি তুমি এটা মিলাই নিতে পারো যে তোমার আর কয়টা, কার্বন কয়টা, অক্সিজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, নাইট্রোজেন কয়টা, এভাবে মিলাইলে কিন্তু তুমি মিলে উঠতে পারবা, তাই না? তুমি যদি ওই স্ট্রাকচারটা মনে রাখো না, তাহলে তোমার জন্য ইজি। কেন? কারণ একটা হাতে কার্বনের 4টা হাত, একটা হাতে কি থাকবে? অ্যাসিড গ্রুপ থাকবে, মানে কার্বক্সিল গ্রুপ থাকবে। আর একটা হাতে কি থাকবে? আর একটা তোমার অ্যামিনো গ্রুপ থাকবে। কেন? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো গ্রুপ থাকবে। একটা হাতে কি থাকবে? হাইড্রোজেন, আর একটা কি থাকবে? অ্যালকাইল গ্রুপ। শেষ। এই হলো মূল কথা। আসো সামনে চলে আসো। দেখো, ওই কথাই বলছিলাম, আর গ্রুপ যদি CH2OH হইতো তাহলে আমরা বলতাম তোমার হলো সিরিন, আর যদি বলতাম CH2SH হইতো তাহলে বলতাম সিস্টিন। ওকে, তাহলে আমি যদি বলি যে 4টা টাইপের কথা বলা হয়েছে, আর গ্রুপ যদি হাইড্রোজেন হইতো তাহলে বলতাম গ্লাইসিন, তারপরটা বলতাম মিথাইল গ্রুপ হলে অ্যালানিন, যদি বলতাম CH2OH তাহলে বলতাম সিরিন, CH2SH হলে তখন বলতাম সিস্টিন। তাহলে দেখো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা কি? অ্যালকোহলে দ্রবণীয়। কিসে দ্রবণীয়? অ্যালকোহলে দ্রবণীয়, মানে অ্যালকোহলে অদ্রবণীয় কিন্তু পানিতে দ্রবণীয়। তার মানে ওই তোমরা একটু আগে লিখতেছিলা, তোমরা একটা আলাদা একটা নোট করতেছিলাম, আমি একটু আগে বলতেছিলাম যে গ্লাইকোজেন পানিতে দ্রবণীয় না, আংশিক দ্রবণীয়। সেলুলোজ কি দ্রবণীয় না, অদ্রবণীয়। স্টার্চের ক্ষেত্রে ওটা কিন্তু তোমাদের খুঁজে বের করে লিখে নিতে বলছিলাম। এই পার্টটা তোমরা একটু লিখে নাও যে তোমার পানিতে কোনটা, এই যে তোমার অ্যামিনো অ্যাসিড যেটা, সেটা কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ দ্রবণীয়।
অ্যালকোহলে দ্রবণীয় না, অ্যালকোহলে দ্রবণীয় না। তাহলে একটু তোমরা গুছাই নাও। পড়াশোনাগুলো না একটু তোমার টেকনিক্যালি করতে হবে। জাস্ট পড়েই গেলাম, গরুর মতো মুখস্থ করেই গেলাম, জীবনে কাজে দিবে না। কাজে দিবে তখনই যখন তোমার ভালোভাবে তুমি পড়বা, বুঝতে পারছো? তাহলে জিনিসটা একটু খেয়াল রাখো। এখান থেকে আমি যদি তোমাকে একটা জিনিস বলি যে দেখো, এরা স্বাধীন, মিষ্টি, তিক্ত পদার্থ, এই জিনিসটা মনে রাখবা। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, এটা একটু খেয়াল রাখো। এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। তবে আরেকটা জিনিস একটু খেয়াল করো যে এদের কিন্তু আমরা জুইটার আয়ন বলি। কী বলি বলতো? জুইটার আয়ন বলি। কী বলি বলতো? জুইটার আয়ন বলি। কোন আয়ন? জুইটার আয়ন। জুইটার আয়ন মানে কি? জুইটার আয়ন মানে হলো এদের হলো মানে অ্যাসিড পার্ট এবং বেস পার্ট দুইটাই থাকবে। কেন অ্যাসিড পার্ট বেস পার্ট দুইটাই থাকবে? তোমরা একটু খেয়াল করো, অ্যামিনো অ্যাসিডের গঠনে কী কী ছিল বলো তো? একটা অ্যামিনো গ্রুপ ছিল, আর একটা ছিল তোমার কার্বক্সিল গ্রুপ ছিল, তাই না? একটা অ্যামিনো গ্রুপ ছিল, আর একটা কি ছিল? কার্বক্সিল গ্রুপ ছিল। তার মানে কার্বক্সিল গ্রুপ মানে কি? অ্যাসিড গ্রুপ। আর অ্যামিনো গ্রুপ মানে কি? তোমার ক্ষার গ্রুপ। তার মানে দুইটাই তো আছে। তার মানে কী বলবা এটাকে? জুইটার আয়ন বলবা। কী বলবা? জুইটার আয়ন। তাহলে ওই কথাটাই বলছে, হ্যাঁ, এটা কি? জুইটার আয়ন। তারপর দেখো, আমি যদি বলি যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা টোটালটা 28টা অ্যামিনো অ্যাসিডের মতো পাই। তার মধ্যে কিছু থাকবে অ্যালিফেটিক, কিছু থাকবে অ্যারোমেটিক, কিছু থাকবে হেটেরোসাইক্লিক। এখন অ্যালিফেটিকের ক্ষেত্রে একটু দেখো, অ্যালিফেটিকের উদাহরণগুলো তোমরা মুখস্থ করবা। অ্যালিফেটিক মানে কি জানো? মানে এটা কিন্তু তোমার চক্রাকার যোগ না। তোমরা আই থিঙ্ক এটা অন্তত তোমাদের আইডিয়া আছে অ্যালিফেটিক কোনটা, অ্যারোমেটিক কোনটা। তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে মনে হয় কিছুটা হইলেও তোমাদের আইডিয়া আছে। তবে একটা জিনিস একটু খেয়াল করো, আমি তোমাকে বলি যে এই যে গ্লাইসিন, অ্যালানিন আর এই যে ভ্যালিন, হ্যাঁ, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, এই তিনটা হলো তোমার মোটামুটি উদাহরণ দেওয়া আছে। এগুলো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। সাধারণত না কোশ্চিন পেপারটা চেঞ্জ করে দেয় না, কারণ কোশ্চিন তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই কোশ্চিনগুলো মানে এই চ্যাপ্টারের বা বোটানির ক্ষেত্রে কিন্তু আবুল হাসান স্যারের বই থেকে বেশি কোশ্চিন হয়। কোশ্চিন তোমার করবে কি? অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড নয় কোনটি, তার মানে কি? গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন দিবে আর এটা চেঞ্জ করে দেবে। তুমি যদি একটু চিনে রাখতে পারো যে এটা তোমার, আমি তো মনে হচ্ছে যে ভাই এটা মনে হয় অ্যালিফেটিক পড়ছিলাম, তাহলে কিন্তু তুমি মোটামুটি অ্যান্সার করতে পারবা। কিন্তু যদি একটু যদি মনে না রাখার চেষ্টা করো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না, তাই না? তাহলে দেখো অ্যারোমেটিকের আন্ডারে দেখো ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, এগুলো নামগুলো বড় বড় টাইপের না, একটু মানে একটু পশ টাইপের, এই তো। তার মানে এটা কিন্তু তোমার অ্যারোমেটিক টাইপের। আরেকটা জিনিস দেখো যে হেটেরোসাইক্লিক, হেটেরোসাইক্লিকের আন্ডারে তোমার কি আছে? ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। আর আমাদের পোলার আর নন পোলারের কিছু ব্যাপার আছে। পোলার কয়টা আছে বলো তো? 10টা। পোলার কয়টা আছে বলো তো? 10টা। পোলার আনচার্জ আছে 5টা, পোলার নেগেটিভ চার্জ আছে 2টা, পোলার পজিটিভ চার্জ আছে 3টা। তার মানে নন পোলার কয়টা? 10টা। পোলার যদি বলি যে আনচার্জ কয়টা? 5টা। নেগেটিভ চার্জ কয়টা? 2টা। যদি বলি যে পজিটিভ চার্জ কয়টা? তাহলে বলো 3টা। এখন উদাহরণগুলো যদি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। উদাহরণগুলো মনে রাখতে পারলে তো খুবই ভালো। কোশ্চিন করতেই পারে যে তোমার নন পোলার কোনটা? অ্যালানিন, ভ্যালিন, এগুলো তোমার নন পোলার। তবে অ্যালানিন, ভ্যালিন এগুলো কিন্তু তোমার আবার অ্যালিসাইক্লিকের অ্যালিফেটিকের আন্ডারেও ছিল কিন্তু, তাই না? অ্যালিফেটিকের আন্ডারেও কিন্তু ছিল অ্যালানিন, ভ্যালিন, এগুলো কিন্তু তোমার অ্যালিফেটিকের আন্ডারেও ছিল। আবার দেখো পোলার আনচার্জড, এটা কিন্তু সেরিন আর থ্রিওনিন, সেরিন, থ্রিওনিন, এটা তুমি মনে রাখতে পারো। তারপর দেখো পোলার নেগেটিভ চার্জ, এটা গ্লুটামিক অ্যাসিড, আর পোলার পজিটিভ চার্জ হলো লাইসিন আর হিস্টিডিন। আর ব্যাপারটা হয় কি, পরীক্ষায় এখন পর্যন্ত আসতে দেখা যায় নাই, মেডিকেল পরীক্ষায় আসতে দেখা যায় নাই। ব্যাপারটা এমন না যে আসবে না, কারণ কিন্তু কোশ্চিন বা অপশন রেডি করা খুবই সহজ। কারণ তুমি কোশ্চিন করবে যে পোলার আনচার্জ অ্যামিনো অ্যাসিড কোনটা? করতেই পারে, করতেই পারে। তুমি যদি মুখস্থ না করো তুমি একটা অ্যান্সার কম পারবা, এই আর কি। সেই জন্য একটু মনে রাখাটা বেটার অপশন, কারণ এখান থেকে তোমার কোশ্চিন রেডি করাটা কিন্তু ইজি। হ্যাঁ, এর সামনে চলে আসো। সাধারণত আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড, কিন্তু আমাদের মানে বিভিন্ন ধরনের প্রোটিন গঠনে অংশ নেয়। এগুলোকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এগুলো কী বলা হয়? প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। কী কী আছে বলো? অর্নিথিন, দেখো অনেকগুলোই আছে। মানে তোমার 20টা অ্যামিনো অ্যাসিড, 28টার মধ্যে 20টা যে অ্যামিনো অ্যাসিড, এগুলো তোমার এতগুলো নাম তো আর তুমি বুঝতে করতে পারবে না। তবে একটা হিসাবে তোমাদের বলি, কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন তৈরিতে অংশ নেয় না, সেগুলো বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কোশ্চিনটা এভাবে করে, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনটা? দেখো অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, এগুলো হলো তোমার নন প্রোটিন অ্যাসিড। তার মানে তুমি এখানকার এই কয়টা মুখস্থ করবা কিনা আমি জানি না। তোমার যদি মনে হয় যে না ভাই আমি আসলে এক মার্কও মিস করতে চাই না, আমি ডিএমসি মিস করতেই চাই না, তাহলে অবশ্যই মুখস্থ করবা। কিন্তু আমি চান্স মিস করতে চাই না, তাহলে আবার এটা মিস করে বসে দেখো না। অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, এটা অনেকবার আসা কোশ্চিন। কোচিংয়ে পরীক্ষা অহরহ পাবা। এই কোশ্চিন যদি ভুল করে তাহলে দেখবে চান্স মিস হয়ে গেছে। সব জিনিস ভুল করে আসলে চান্স মিস হয়, কঠিন জিনিস ভুল করলে না চান্স মিস হয় না। অন্য কোথাও তুমি ওই কোশ্চেনটা ভুল করছো, ওই কোশ্চেন অনেকেই মুখস্থ করে নাই, হয়তো তোমার চান্স মিস হবে না, হয়তো তোমার ডিএমসি মিস হতে পারে। কিন্তু মনে করছো এই যে 6 জিনিস ভুল করছো, তোমার ডিএমসি মিস হয়ে যাবে। অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, এটা যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এটা তুমি যদি অ্যান্সার করতে না পারো দেখো তুমি চান্সই পাইতেছো না। কেন? কারণ কি? তুমি সহজ জিনিস ভুল করছো। সহজ জিনিস ভুল করলে সে চান্স পাওয়া খুবই টাফ। হ্যাঁ, তারপর চলে আসো অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, এটা মনে রাখবা। তারপর দেখো যে এখান থেকে হেমোসেরিন যেটা, সেটা প্রোটিন অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়, এটা দেখো। প্রোটিনে হাইড্রোক্সি প্রোটিনের উপস্থিতি সবচেয়ে কম, বুঝছো? প্রোটিন হাইড্রোক্সি প্রোটিনের উপস্থিতি সবচেয়ে কম, এটা মনে রাখবা। আর এখানে বেশ কিছু ব্যাপার আছে, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর নন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড।
এই যেখানে না 8টা অ্যামিনো অ্যাসিডের কথা বলা আছে, এটা আমরা মনে রাখি কেমন জানো, একটা সূত্র দিয়ে বা একটা নেমোনিক দিয়ে, এমটি টিভি পিল, এমটি টিভি পিল, ঠিক আছে, এটা লিখে নাও, এমটি টিভি পিল। প্রতিবার এটা দিয়ে আসলে মনে রাখা হয়, আমরা মেডিকেলে আসার পরে এই সূত্র দিয়ে মনে রাখি। হ্যাঁ, আমাদের মেইন বইয়ে পর্যন্ত আমাদের যে এবিসি একটা বই পড়ি আমরা বায়োকেমিস্ট্রির জন্য, ওই বায়োকেমিস্ট্রির বইয়েও তোমার কিন্তু এমটি টিভি পিল এই সূত্রটা ইউজ করছে। মিথিওনিন, হ্যাঁ দেখি মিথিওনিন, তারপর দেখো টিতে কি থিওনিন, তারপরে আরেকটা টিতে কি বলতো ট্রিপ্টোফ্যান, আর ভিতে ভ্যালিন, পিতে ফিনাইলঅ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, আরেকটা তোমার লাইসিন। হ্যাঁ, তাহলে দেখো একটু তোমরা মিলাই একটু পড়ে নিবা। ওকে, তোমরা একটু মিলাই সুন্দর করে গুছায় পড়ে নিবা। এখন দেখো, তবে শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড করা জানো 10টা। এগুলো কি কি? আর্জিনিন আর হিস্টিডিন এক্সট্রা 2টা। বুঝতে পারছো? আমি তাহলে জিজ্ঞেস করি ছোটো বাচ্চাদের জন্য কয়টা, তাহলে বলবা ছোটো বাচ্চাদের জন্য হলো 10টা। কেন? এই 8টা তো থাকবেই, পাশাপাশি আরও 2টা অ্যাড হবে। কি কি? আর্জিনিন আর হিস্টিডিন। তবে বড়দের ক্ষেত্রে কিন্তু সেগুলো আবার লাগে না, কারণ বড়দের ক্ষেত্রে আসলে এটা ডিমান্ডটা কমে যায়, মানে আসলে ছোটো বাচ্চাদের বৃদ্ধির জন্য এইটা অ্যামিনো অ্যাসিড জন্য একটু বেশি লাগে, সেই জন্য আসলে তোমার খাবারের সাথে সেটাকে সাপ্লিমেন্ট আকারে দিতে হয়। কিন্তু বড়দের ক্ষেত্রে আসলে সেটা খুব একটা লাগে না, সেই জন্য তোমার আর্জিনিন আর হিস্টিডিনটা অনাত্যাবশ্যকীয়ের মধ্যেই পড়ছে, বা সেটা কিন্তু অত্যাবশ্যকীয়ের মধ্যে পড়ে নাই। তবে আর্জিনিন আর হিস্টিডিন এই দুটোকে আমরা কি বলি জানো? এই দুটোকে আমরা বলি মেইনলি সেমি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। কি বলি? সেমি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, সেমি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু আমরা অলরেডি বলছি, তাই না? এই দুইটা হলো তোমার সেমি ইসেনশিয়াল, হ্যাঁ সেমি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ওকে, আর অনাত্যাবশ্যকীয় যেটা, অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা তো জানোই তো, 12টা অ্যামিনো অ্যাসিড, এটা খেয়াল রাখবা। অ্যামিনো অ্যাসিডের কাজগুলো একটু রিডিং দিও। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের কাজ কি? প্রোটিন তৈরি করবে, এবং জীবদেহ গঠনে হেল্প করবে, ইউরিয়া সংশ্লেষণে হেল্প করবে, তারপর পিএইচ নিয়ন্ত্রণে হেল্প করবে, চুল বা চোখের কর্ড স্তরে মেলানিন সংযুক্ত হতে হেল্প করবে। মোটামুটি এই কাজগুলো তোমাদের ট্রেডিং দিতে হবে। তার মানে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, কী কী আলোচনা করছি? কার্বোহাইড্রেট আলোচনা করছি আর অ্যামিনো অ্যাসিড আলোচনা করছি। আমাদের জন্য এই পার্টটুকু, আজকের যে ক্লাস যেটা, এই ক্লাসের এই পার্টটুকু আমাদের জন্য বেশি মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলো তো? কার্বোহাইড্রেট পার্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ কার্বোহাইড্রেট থেকে এত কোশ্চেন হয় তুমি চিন্তা করতে পারো না, কারণ কার্বোহাইড্রেট পার্টটা সহজ এবং কোশ্চেন করার মতো অনেক অপশন থাকে, এবং অ্যামিনো অ্যাসিডের পার্টটা থেকেও বেশ কিছু কোশ্চেন হয়। প্রোটিনে দেখবো কি, প্রোটিন পার্টটা একটু বিদঘুটে, হ্যাঁ মানে এত মুখস্থ করা পার্ট, দেখবো যে প্রোটিনের পার্টে আসলে বোঝানোর মতো কিছু নাই, দেখো যে সবই মুখস্থ করা লাগতেছে তোমাদের। তারপর হলো তোমার লিপিডের পার্টেও একটু বেশ মুখস্থ টাইপের জিনিস আছে, একটু ক্লাসিফিকেশনে ঝামেলা আছে। আর এনজাইম পার্টটা আবার কিন্তু একটু ইজি টাইপের, একটু ওখানে মুখস্থ আছে বাট একটু ইজি। হ্যাঁ, কোনো এত মানে বেখাপ্পা টাইপের কোনো নাম নাই মানে এনজাইমের পার্টটাতে। তবে প্রোটিন পার্টটা পড়তে গিয়ে তোমাদের একবার জানতে হয়ে যাবে। তবে যাই হোক, আলটিমেটলি তোমাদের কেবল তো শুরু, তাই না? কেবল তো অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে। তোমরা যারা এখন ক্লাস করতেছো তারা কিন্তু মোটামুটি কিছুটা আগে থাকতেছো। কেন বলতেছি? কারণ এই যে সময়টা যেটা অনেকে হয়তো মানে প্র্যাকটিক্যালের পিছনে দৌড়াদৌড়ি করতেছো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল অনেকে লেখা নাই, লেখা থাকে না, বা পরে লেখা চিন্তা ভাবনা করো। আলটিমেটলি এইসবের পাশাপাশি এই যে 2 ঘন্টা টাইম বের করে যারা ক্লাসগুলো দেখতেছো, তারা অন্তত কোচিংয়ের, দেখো কোচিংয়ে কয়টা ক্লাস নেয়? কোচিংয়ে মোটামুটি, আচ্ছা আমাদের চ্যাপ্টারই বা কয়টা তুমি একটু খেয়াল করো, মানে বোটানি জুলজি মিলে 24টা, তোমার ফিজিক্সে ফার্স্ট পেপারে 10টা, 34টা, ওখানে 11টা, তার মানে 45টা, কেমিস্ট্রিতে 10টা, 55টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টার তুমি যদি হলো এই যে কোচিং শুরু হওয়ার আগে কমপ্লিট করে ফেলতে পারো, যেগুলো আবার শর্ট সিলেবাসের চ্যাপ্টার, তার মানে তুমি নিজের জিজ্ঞাসা করো, তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে 20% আগে আসছো। তুমি খেয়াল করতেছো ব্যাপারটা? মানে এটা তুমি চিন্তায় আনতে পারবে না যে আসলে তুমি কতটা আগে আসো। সেই জন্য যারা ক্লাসগুলো রেগুলার করছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যে তোমরা অনেক অনেক মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট যারা আছে তাদের থেকে তুমি কয়েকটা আগে আছো। আবার যারা পড়াশোনা এখনও শুরু করো নাই, বা তারাও মোটামুটি এই বোটানি ক্লাসগুলো থেকে শুরু করতে পারো, তাহলে কিছুটা অন্তত আগে থাকবা। মূল কথা কি, আলটিমেটলি সময় তোমার জন্যও 3.5 মাস, অন্যজনের জন্যও 3.5 মাস। আলটিমেটলি কে কীভাবে কাজে লাগাইতেছে এটার উপর বেশিরভাগ ডিপেন্ড করে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে না ভাই আমি পড়াশোনা করবো না, চিল করবো, জাস্ট একটা বড় একটা পরীক্ষা শেষ হয়েছে, কই ভাই একটু সেন্ট মার্টিন ট্যুর দিব, একটু থাইল্যান্ড ট্যুর দিব, একটু 2-3 দিন কাচ্চি খাবো, তারপর না হয় পড়াশোনা শুরু করবো। এই যে দেখো, এই যে তুমি ট্যুর দিবা, এই যে কাচ্চি খাবা, একটু রেস্ট করবা, এইটার রেস্ট আর যাবে না। এই যে তুমি যে এইচএসসি পরীক্ষাটা দিয়ে শেষ করলা, এই যে এখন তুমি পড়াশোনা যদি শুরু করতে পারতা, তাহলে কিন্তু তোমার এই জড়তাটা নতুন করে জড়তাটা ক্রিয়েট হইতো না, তুমি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারতা। এখন মনে করো সাপোজ তোমার হলো প্র্যাকটিক্যাল মনে করো অনেকের শেষ, অনেকের মনে হয় আগামীকাল শেষ হবে, তারপর হয়তো মনে করো 2 তারিখ পর্যন্ত তোমার বন্ধ, মানে কোচিংও শুরু হবে না। 2 তারিখ পর্যন্ত এই যে 5 দিন তুমি গ্যাপ নিবা, এই যে 5 দিন গ্যাপ নিতেছো, এই যে তোমার একটা জড়তা ক্রিয়েট হইলো, শুয়ে বসে কাটাইতেছো, খেলাফেলা করতেছো, তোমার এই জড়তা কাটতে লেগে যাবে তোমার 7 দিন।
কোচিংয়ে যাবা, কোচিংয়ে যে দেখবে যে ধর পড়তে ভালো লাগতেছে না, এত পড়াই দিছে, একদিনে 2টা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে, পড়বো কি, কিছুই বুঝতেছি না। তারপর দেখবে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, পরের দিন একটা ডেলি এক্সাম থাকবে, ডেলি এক্সামে খারাপ করবা, দেখবে ডেলি এক্সামে মান কম আসছে, বাসায় দিবে একটা ডাঙ্গানি, সুন্দর করে তোমার মাথার উপর দিয়ে একবার চলে যাবে। তাহলে এই যে দেখো তোমার জড়তাটা যে কাজ করতেছে না, এই জড়তা থেকে কিন্তু পরে আর এই ফ্লো থেকে বেরিয়ে আসতে পারবে না। যারা এই যে এখন এই ক্লাসগুলো করতেছো, একটু রেগুলার আসো, পড়াশোনা করতেছো, তাহলে দেখবে যে তাদের কিন্তু এই জড়তা কাজ করবে না। প্রথম এক্সামে হয়তো একটু কম পাবা, পরে এক্সামে আরো ভালো করবা। দেখি যে তুমি যে একটা পড়ার ফ্লোর মধ্যে চলে আসছো, এটা কিন্তু তোমাকে অন্যান্য মানে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে তাদের থেকে আমার কয়েক গুণ আগে রাখছে। সো যারা অন্তত এই দেখো, তুমি যদি ক্লাসটা না করতা তাহলে কি হইতো, 2 ঘন্টা তুমি বসে ফোন চাপতা, ও যে কিছু একটা করতা, ঘুমাইতা, হয়তো অন্য কিছু একটা করতা, কিন্তু এই 2 ঘন্টা যে ক্লাস করছো তুমি আগে গেছো, এই হলো মূল কথা। নিজেকে অন্তত কন্টিনিউয়াস রাখার, অন্তত রেগুলার একটা পড়াশোনার মধ্যে রাখার, একটা ডেইলি মিনিমাম সেট করার, যে আমার দুনিয়ার যা কিছু হয়ে যাক, আজকে আমি সেন্ট মার্টিন ট্যুর দিয়ে আসি, অথবা এই ফ্রেন্ডের সাথে 8-10 মিনিট আড্ডা দিয়ে আসি, আড্ডা দিয়ে আসার পর আমার যে ডেইলি মিনিমাম সাপোজ 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়বো, এইটা আমার পড়তেই হবে। হ্যাঁ, যদি অ্যাডমিশনে 5 ঘন্টা করে আসলে চান্স হয় না, অ্যাডমিশনে অ্যাটলিস্ট মানে তোমার 8-10 ঘন্টা তো পড়তেই হয়। সাপোজ তারপর একটা মিনিমাম লেভেল থাকে না, যে দুনিয়ার যা কিছুই হয়ে যাক, আজকে একটা বিয়ে খেতে দাওয়াত খেয়ে আসছি, আমি চাইলে তো এখন হলো যাক, ওইখানে তো বিয়ে বাড়িতে কাচ্চি খাইছি, পোড়ানি খাইছি, এত বড় বড় হলো ঠ্যাং দিছিল, খাসির ঠ্যাং ছিল, মুরগির ঠ্যাং ছিল, সবগুলো খাইলাম, তারপরে এমন ঘুম ধরছে যে ঘুমাই গেলাম, ধর আজকে পড়লামই না। এইরকম যেন না হয়। তুমি ঠিক আছে সারাদিন ঘুরে আসো, ভালো কথা, তারপর তুমি 2 ঘন্টা পড়তে বসো, তোমার অ্যাটলিস্ট যতটুকু অন্তত পড়া তোমার মিনিমাম সেট করা, সেটা যেন অন্তত পড়ো। তাহলে দেখবে তুমি একটা পড়ার ফ্লোর মধ্যে থাকবা, তুমি হলো মানে বিচ্যুত হয়ে যাবে না, একদিন তুমি কম পড়তেই পারো, কিন্তু পরের দিন যেন সেটা কভার হয়ে আসে, বুঝছো। সেই জন্য আসলে অনেক অনেক কথাবার্তা বলি, তারপরও তোমরা কতটুকু শোনো কে জানে। চেষ্টা করবা এই ব্যাপারগুলো একটু মেনে চলার, আর ক্লাসগুলো রেগুলার করার। আই থিঙ্ক তোমাদের যতটুকু পর্যন্ত মানে যতটুকু বোঝাইছি, আই থিঙ্ক তোমাদের অন্তত ক্লিয়ার। চেষ্টা করবা পড়াগুলো রেগুলার করার, অ্যান্ড হোপফুলি তোমরা অন্যদের থেকে অনেক আগে আছো, এটুকু অন্তত তোমরা নিজেদের সান্ত্বনা দিতে পারো। অ্যান্ড এই আগায় থাকাটা তোমাদের ধরে রাখতে হবে এবং ইনশিওর করতে হবে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা বেস্ট ইফোর্টটা দিচ্ছ, তাহলে কিন্তু তুমি তোমার যে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ সেটা তুমি চান্স পাবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা ক্লাস শেষ করতে পারি। আই থিঙ্ক আমরা মোটামুটি ক্লাস শেষ করার দিকে যাব। আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা সব কিছু বুঝতে পারছো কিনা।